হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো অ্যাজ ইউজুয়াল সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমরা বেসিক কনসেপ্ট, মূল কনসেপ্ট এই পার্টটাতে ছিলাম এবং এই পার্টটাতে আমাদের সমস্ত থিওরিটিক্যাল কনসেপ্ট কভার হয়ে গেছে। আজকে আসছে নিউমেরিক্যালকে নিয়ে। থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে কি কি কভার হয়ে গেছে এবং সেই থিওরি পার্টটা তোমরা এক্স্যাক্টলি বই থেকে কোন জায়গাটা পড়বে সেটা এবং সেখান থেকে কি কি ফর্মুলা তোমাদের স্টাডি করতে হবে টোটাল ব্যাপারটা প্রথমে বলে দেবো। তাই প্রথমে হচ্ছে পুরনো ভিডিওগুলো দেখবে, পুরনো ভিডিওগুলো দেখে সেটার উপরে বেস করে তোমাকে বইটা একটু ফলো করে নিতে হবে। বইয়ের যে জায়গাগুলো এক্স্যাক্টলি পড়তে হবে, যে ফর্মুলাগুলো তোমায় মনে রাখতে হবে সেইটা প্রথমে ডিসকাস করে দিচ্ছি বিফোর আই গো ফর দা নিউমেরিক্যালটা তারপরে শুরু করব। যত রকমের নিউমেরিক্যাল হতে পারে একে একে দেখবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথমে টপিকগুলো নিয়ে। যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, যে টপিকগুলো তোমাদের বই থেকে পড়তে হবে, যেগুলো অলরেডি ক্লাসে কভার করা হয়েছে, কেমন করে পড়তে হবে ক্লাসটা ফলো করে নিতে হবে। ভিডিওটা যে নিশ্চয়ই পেয়ে গেছো, ইউটিউবে ভিডিওগুলো আছে, ইউটিউব থেকে ক্লাসটা কভার করতে হবে। ক্লাসটা কভার হয়ে গেলে করেসপন্ডিং জায়গাটা বই থেকে ট্যালি করে করে পড়ে নিতে হবে। অর্থাৎ ক্লাস এবং বই দুটোকেই তোমাকে সাইমালটেনিয়াসলি চালাতে হবে। কেবলমাত্র ক্লাস করবে বা কেবলমাত্র বই পড়বে এরকমটা নয়, দুটোকেই তোমাকে সাইমালটেনিয়াসলি চালাতে হবে। ক্লাস করবে, সঙ্গে সেই টপিকগুলো বই থেকে ট্যালি করে নেবে, দিয়ে সেই অনুযায়ী করবে। তো চলো বই থেকে কি কি টপিক ট্যালি করবে দেখে নি। প্রথম হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ সংখ্যা, অ্যাকিউরেসি, নির্ভুলতা, প্রিসিশন, যথাযথতা। তারপরে হচ্ছে 5টা সূত্র আছে, রাসায়নিক সংযোগের 5টা সূত্র, ভরের নিত্যতা সূত্র, কনজারভেশন অফ মাস, স্থিরানুপাত সূত্র, কনস্ট্যান্ট প্রপোর্শন, গুণানুপাত সূত্র, মাল্টিপল প্রপোর্শন, মিথানুপাত সূত্র, রেসিপ্রোকাল প্রপোর্শন এবং গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউম। 5টা সূত্র আছে রাসায়নিক সংযোগের। ভালো করে সূত্রগুলো পড়বে, নিউমেরিক্যাল আসে এখান থেকে। তারপরে কি পড়বে? ডাল্টনের অ্যাটমিক থিওরি এবং তার মডিফিকেশন, পরমাণুবাদ। তারপরে কি দেখছে? অ্যাভোগাড্রো ল এবং সেখান থেকে অণু আর পরমাণুর ধারণা, অণু আলাদা পরমাণু আলাদা, এই পুরো ধারণাটা থাকবে। তারপরে থাকছে হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভর, অ্যাটমিক ওয়েট আর মলিকুলার ওয়েট, তাদের কমপ্লিট ডেফিনিশন এবং সেখান থেকে যত রকমের ফর্মুলা আছে, মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করতে হয় সবটা ভিডিওতে ডিসকাশন আছে। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা যদি জানা থাকে, আমরা তার মলিকুলার ওয়েট কেমন করে, আণবিক ভরগুলোকে কেমন করে ক্যালকুলেট করি পারমাণবিক ভর থেকে। সালফিউরিক অ্যাসিডের কত সালফিউরিক অ্যাসিডের কি বলো, সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর আণবিক ভর কত, মলিকুলার ওয়েট 98টা করি ক্যালকুলেট কেমন করে। পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভরটা ক্যালকুলেট করে থাকি। সো ফর্মুলা জানা থাকলে কেমন ভাবে আমরা ক্যালকুলেট করি। কার্বন ডাই অক্সাইডের কত 44, অ্যামোনিয়ার কত 17, কেমন করে ক্যালকুলেট করি। নাইট্রিক অ্যাসিডের কত 63। সো এই যে ক্যালকুলেশনটা করি আমরা, ফর্মুলা জানা থাকলে পারমাণবিক ভরগুলোকে ইউজ করে আণবিক ভরের যে ক্যালকুলেশন ভালো করে দেখে নেবে। আচ্ছা, ক্যালকুলেশন অফ মলিকুলার ওয়েট, আণবিক ভরের ক্যালকুলেশন, একটা তো হচ্ছে সংকেত ডিপেন্ডেন্ট, যে ফর্মুলা জানি, সংকেত জানি, আমরা করতে পারবো। সংকেত জানা নেই, তখন বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতি, অর্থাৎ বিভিন্ন ডেটা দেওয়া থাকবে কোশ্চেনে, সেই ডেটা থেকে আমাদের বের করতে হবে আণবিক ভর, মলিকুলার ওয়েট। কি কি ডেটা দেওয়া থাকতে পারে? একটা যে মোলার ভলিউম মেথড, অর্থাৎ 1 মোলের ভলিউম যে 22.4 লিটার, 1 মোল যে কোনো গ্যাস তার ভলিউম কত এসটিপিতে 22.4 লিটার, তাহলে 1 মোলের ভর কত, তার আণবিক ভর যত অত গ্রাম। 1 মোলের আয়তন কত গ্যাস হলে 22.4 লিটার। এই দুটি ইনফরমেশনকে ইউজ করে আমরা আণবিক ভর বের করতে পারি, যে 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর যত তত গ্রাম, আর 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার এসটিপিতে যদি সেটা গ্যাসিয়াস হয়। তাহলে সেখান থেকে আমরা আণবিক ভর বের করতে পারি। সেই মেথড র্যাগনল্ডস মেথড, বাষ্প ঘনত্ব ইনটু 2, তাহলে আণবিক ভর পাওয়া যায়। মলিকুলার ওয়েট পেতে গেলে ভেপার ডেনসিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। গ্রাহামস ল অফ ডিফিউশন, এটাও পড়েছিলাম আমরা, যে কোন একটা গ্যাসের ডিফিউশনের স্পিড বা ডিফিউশনের রেট, ব্যাপনের হার, এটা হচ্ছে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূল বা আণবিক গুরুত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকবে। অর্থাৎ ব্যাপনের হার বেশি হবে যদি আণবিক ভর কম হয়, বা আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার কমে যাবে, ব্যস্তানুপাতিক থাকবে। যে ব্যাপনের হার, কোন একটি গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের আণবিক ভর যেটা তার বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এর উপরে বেস করে নিউমেরিক্যালও দেখবে এবং সেখান থেকে আণবিক ভর ক্যালকুলেট করা যায়। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস PV = nRT, এই সমীকরণটাকে ইউজ করেও আমরা আণবিক ভর ক্যালকুলেট করতে পারি। তারপরে ছিল পুরো চ্যাপ্টারের একদম কি পয়েন্ট, মোল কনসেপ্ট। 1 মোলে 3টে ডাইমেনশন আছে। 1 মোল কোন অণু বা কোন পরমাণুর ভর কত, 1 মোল কোন অণু বা পরমাণু, 1 মোল কোন পদার্থের মধ্যে কত কণা আছে, অ্যাভোগাড্রো সংখ্যক। আর 1 মোল কোন গ্যাস হলে এসটিপিতে তার আয়তন কত, 22.4 লিটার। এই যে আয়তন, কণা সংখ্যা এবং ভর, 3টে ডাইমেনশন, 1 মোল
এবং 1 মোলের আর অন্যান্য কি টার্ম ফর্মুলা গুলো, গ্রাম অ্যাটম মানে কি 1 মোল অ্যাটম মানে প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর, গ্রাম মলিকুল মানে কি 1 মোল মলিকুল মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, গ্রাম আয়ন মানে কি 1 মোল আয়ন মানে প্রদত্ত ভর বাই আয়নটার সংকেত ভর, সেই ফর্মুলা গুলো। এবারে আসছে তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভারও একই রকম ভাবে যদি সংকেত জানা থাকে সংকেত থেকে তুল্যাঙ্ক ভার বের করা যায়। সংকেত জানা আছে, এই অবস্থায় আমরা কোন একটা অ্যাটম বা কোন একটা আয়ন তার তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আছে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আছে, বেসের তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আছে, লবণ বা সল্ট তার তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আছে। সমস্ত ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তুল্যাঙ্ক ভারের সংকেত জানা থাকলে ফর্মুলা থ্রু দিয়ে বিভিন্ন সূত্রের থ্রু দিয়ে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারি বিভিন্ন পদার্থের। আর যখন সংকেত জানা নেই তখন বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতি, যেখানে বিভিন্ন কোয়েশ্চেনের বিভিন্ন ডেটা দেওয়া থাকবে, এক্সপেরিমেন্টাল বিভিন্ন মেথড দেওয়া থাকবে, তার ডেটা দেওয়া থাকবে যে 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম কোন একটা পদার্থ তার সঙ্গে সম্বন্ধিত, 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কোন একটা পদার্থের কত গ্রাম সম্বন্ধিত, 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কোন একটা পদার্থের কত গ্রাম রিলেটেড, মেটাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়েছে। এই সমস্ত রিঅ্যাকশন গুলো হলো, সেখান থেকে বিভিন্ন ডেটা পাওয়া যাচ্ছে, যে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো নিউমেরিক্যালে দেওয়া থাকছে এবং তার উপর ভিত্তি করে প্রবলেম সলভ করতে হবে, নিউমেরিক্যাল সলভ করতে হবে। সব ফর্মুলাগুলো একদম মনে রাখা অত্যন্ত জরুরি। তারপরে যেটা রাসায়নিক গণনা করার জন্য স্টয়চিওমেট্রি, রাসায়নিক গণনা, যেখানে আমরা ব্যালেন্সড ইকুয়েশন লিখি এবং ব্যালেন্সড ইকুয়েশন থেকে যে ব্যালেন্সিং যে নাম্বারগুলো আসে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যাদেরকে বলা হয়, ওখান থেকে আমরা মোল নাম্বারের ধারণা পাই এবং সেখান থেকে মোলের বিভিন্ন ডাইমেনশন, ভর, আয়তন, কণা সংখ্যা এবং সেই রিলেটেড রিলেশন, এটা করতে পারি স্টয়চিওমেট্রি থেকে। সেখানে লিমিটিং রিএজেন্টেরও একটা কনসেপ্ট আছে, স্থূল সংকেত এবং আণবিক সংকেত, এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা, কনসেন্ট্রেশন ইউনিট, সলিউশনের বিভিন্ন রকম, যখন কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কাজ করা হয় তখন প্রচুর সলিউশন তৈরি করা হয়, অ্যাসিডের মধ্যে সলিউশন, অ্যালকালির মধ্যে সলিউশন, ওই সলিউশনগুলো গাঢ়ত্ব, তার একক, বিভিন্ন একক, ভর শতাংশ, আয়তন শতাংশ, গ্রাম পার লিটার, পার্টস পার মিলিয়ন, মোলারিটি, নরমালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই সমস্ত একক। এবং এই এককগুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের ইকুয়েশন, যেমন যেমন নরমালিটি ইকুয়েশন n1v1 = n2v2, মোলারিটি ইকুয়েশন m1v1 = m2v2, দুজনকে মিক্স করা হয়েছে, দুটো সলিউশনকে মিক্স করা হয়েছে, তার ইকুয়েশন m1v1 + m2v2 = m3 × v1 + v2, m1 আর v1, m2 আর v2 দুটো সলিউশনের মোলারিটি আর ভলিউম তাদের মিক্স করা হয়েছে। তাহলে মিক্সিং এর পরে নতুন মোলারিটি কত হবে, মিক্সিং এর পরে নতুন মোলারিটি হবে হচ্ছে m3। সো এইভাবে বিভিন্ন ইকুয়েশন ইউজ করে আমরা প্রবলেম সলভ করতে হবে আমাদের রাসায়নিক গণনাকে ইউজ করে। চলো শুরু করা যাক প্রথম প্রবলেমটা। প্রথম প্রবলেমটা কি বলছে দেখো, ইংরেজিতে লেখা আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা বাংলা করে করছি, বাংলাটাও বলে দিচ্ছি, প্রবলেমটা প্রপারলি ভালো করে দেখার চেষ্টা করো কি লেখা আছে। ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, ভালো করে দেখো এখানে এক্স্যাক্টলি ইংরেজিটা পড়ো, ইংরেজিটাও শিখতে হবে অল্প অল্প করে। তোমরা প্রত্যেকে, আমি জানি তোমরা প্রত্যেকে নিট বা যেই কোথাও না কোথাও এক্সপেরিয়েন্ট, কোথাও না কোথাও অ্যাসপিরেন্ট, এগুলো পরীক্ষা দিতে চাও। এনসিইআরটির বইটা তো পড়তে হবে, কি এনসিইআরটির বই না পড়লে চলবে? এনসিইআরটির বইটা তো প্রপারলি পড়তে হবে, ইংরেজিতে লেখা আছে, কেমন করে বুঝবে? যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করো, ইংরেজি টার্মটা জানতে লাগবে। ভবিষ্যতে অনার্স পড়ো, প্রেসিডেন্সিতে পরীক্ষা দিতে যাও, প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশনের জন্য যাও, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যাও, যেখানেই অ্যাডমিশনের জন্য যাও, একটা কম্পিটিটিভ এক্সাম দিতে লাগবে, এন্ট্রান্স এক্সাম হবে। সো কোয়েশ্চেন পেপার ইংরেজিতে জানতে পারা খুব জরুরি, ইংরেজি টার্মগুলো জেনে রাখা খুব জরুরি, এনসিইআরটি কে ভালো করে পড়তে পারা খুব জরুরি। ছায়া প্রকাশনের বই তো তোমরা পড়ছোই, ছায়া প্রকাশনের বইটা পড়ার পাশাপাশি এনসিইআরটির বইটাও তোমাদেরকে ফলো করতে হবে। তার জন্য তোমাদের বেঙ্গলিশ একটা কম্বিনেশন নিয়ে এসেছি, বাংলাও থাকছে ইংলিশও থাকছে, পিপিটি থাকছে ইংলিশে, ক্লাস থাকছে বাংলাতে, যাতে তোমার বুঝতেও সুবিধা হয়, বইয়ের সঙ্গে ট্যালি করে নিতে সুবিধা করতে পারো। আমি জানি আমার অডিয়েন্স এতটা স্মার্ট যে তারা ইংলিশ এবং বাংলা দুটোকে কম্বিনেশন করে বেঙ্গলিশ জিনিসটাকে ক্যাপচার করতে পারবে। এতে তাদের আন্ডারস্ট্যান্ডিংও প্রপার থাকবে, কারণ তারা বাংলাটা পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা টার্মের বাংলা কথাবার্তা হচ্ছে বাংলাতে, বুঝছে বাংলাতে, কনসেপ্ট মাথায় ঢুকছে বাংলাতে, সেটাও পেয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তারা ইংলিশের ফিলিংটাও পেয়ে যাচ্ছে। টার্মগুলোর মানে, বিজারণ মানে যে রিডাকশন, জারণ মানে যে অক্সিডেশন, টার্মগুলো, এই টার্মগুলো তারা জানতে পেরে যাচ্ছে, কারণ ক্লাসটা বেঙ্গলিশে হচ্ছে। ক্লাসে যখনই তারা নোটসটা দেখছে তখন তারা বাংলাটাও, ইংরেজিটাও জানতে পারছে, আবার বাংলাটাও জানতে পারছে। এবং আমার ধারণা আমার অডিয়েন্স এতটাই স্মার্ট
যে তারা এইটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে নিতে পারবে নিজের নলেজকে ইমপ্রুভ করার জন্য। কারণ কেবলমাত্র শুধুমাত্র বাংলাতে পড়ে থাকলে হবে না, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। কেবলমাত্র তুমি শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ থাকলে, ইংরেজি টার্মগুলো জানলে না, তাহলে তোমার পরবর্তীকালে প্রচুর অসুবিধা হবে। নিশ্চয়ই এটা তোমার সম্পর্কে তোমার ধারণা আছে। যখনই তুমি কলেজে মুভ করে যাবে, কলেজে যে কোনো স্ট্রিমে পড়ো না কেন, সেখানে পুরো টেক্সট বইটাই ইংরেজিতে হবে, বাংলার ধারে কাছে কিছু থাকবে না। টেক্সট বই ইংরেজিতে হবে, সঙ্গে তোমার কোয়েশ্চেন আনসার ইংরেজিতে থাকবে, লিখতেও হবে ইংরেজিতে, বাংলা নেওয়ার কোনো স্কোপই নেই। পুরো টেক্সট বই, ভালো ভালো টেক্সট বই যদি তোমাকে পড়তে হয়, দেশি বিদেশি বিভিন্ন রাইটারের অথরের বই পড়তে হয়, ইংলিশ। কোয়েশ্চেন আনসার লিখতে হবে কলেজ লেভেলে গিয়ে ইংলিশ। কেমন করে সেইটাকে জার্নিটাকে ম্যানেজ করবে, এখন থেকে তার জার্নিটা শুরু রাখতে হবে, যেটা আমি তোমাকে হেল্প করছি, যে তোমাকে এই জার্নিতে হেল্প করছি যাতে তোমার ফিউচারটা ভালো থাকে। শুধু আজকের দিনটা না, আজকের দিনটাও ভালো হবে, তার জন্য আমরা বাংলাতেও পড়ছি, আবার ফিউচারটাও যাতে একদম ভালোভাবে, দারুণভাবে, ব্রাইট ভাবে তৈরি হয়, যাতে তুমি কখনো পিছিয়ে আছো এটা মনে না করো। হ্যাঁ, আমি তো খালি বাংলা মাধ্যমের, আমি তো পিছিয়ে আছি, আমি তো এত ইংরেজি জানি না, ক্লাস 12 অবধি তো শুধুমাত্র বাংলাই পড়েছি, এইটা যাতে তোমার ফিল না হয়, অ্যাটলিস্ট সূর্য স্যারের স্টুডেন্টদের যাতে এটা ফিল না হয়, সেটা দেখো আমার কর্তব্য। এবং সেই কারণে আমরা ইংলিশটাও রাখছি বোর্ডে। তার সঙ্গে এখানে অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীও আছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে কিন্তু ইংলিশ মাধ্যমে পড়ে, তারাও আমার ক্লাস থেকে আমার সঙ্গে পার্সোনালি তারা অনেকে জানিয়েছে যে স্যার একটু ইংলিশটা রাখবেন, একটু ইংলিশটা বলবেন, না হলে আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, আমরা কি করব? আমরাও তো আপনার ক্লাস দেখি, আপনার ক্লাস ভালো লাগে। তো সেই জন্য আমরা বেঙ্গলিশ পুরো জিনিসটাকে মাথায় রেখে যাতে তোমার ফিউচারটাও সিকিউর থাকে, যাতে তোমার ফিউচারের আন্ডারস্ট্যান্ডিং, ফিউচারে যা কিছু বইপত্র পড়বে, সেই সময় যা কিছু টার্ম শিখবে, সেই জায়গাটাও যাতে তোমার সিকিউর থাকে। আবার এখনো যাতে তোমার শুধু ইংলিশে নয়, এখনো যাতে তোমার বুঝতেও সুবিধা হয়, অর্থাৎ বাংলাতে কিন্তু পুরো ক্লাস বোঝানো হচ্ছে, পুরো জিনিসটাকে নিয়ে তোমাকে কিন্তু চলা হচ্ছে। ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি, এটা সলিউশন মানে দ্রবণ, শুধু দ্রবণ শিখলে হবে না, সলিউশন টার্মটা জানতে হবে। শুধু দ্রাব আর দ্রাবক শিখলে হবে না, সলিউট আর সলভেন্ট টার্মটা জানতে হবে, নাহলে পিছিয়ে পড়বে। টার্মগুলোই না জানা থাকলে পিছিয়ে পড়বে। এখন মনে হবে শুধু বাংলা করলেই কাজ মিটে যাবে, বাট যারা একটু স্মার্ট, আর আমি জানি, আমার বিশ্বাস আছে আমার অডিয়েন্সের উপরে, তারা স্মার্ট, তারা ইংলিশটাও চায়, তারা ইংলিশটাও গ্র্যাব করে নিতে চায়, শিখে নিতে চায়। তো তার জন্য কোয়েশ্চেনটা পড়ো ইংরেজিতে, বাংলা করে তারপরে আনসারে যাব। সো কি বলছে দেখে নাও। বলছে কোয়েশ্চেনে দুটো এক্সপেরিমেন্ট করা হয়েছে, কোয়েশ্চেনটা পড়ো। প্রথম এক্সপেরিমেন্টটাই বলছে 1.375 গ্রাম কিউপ্রিক অক্সাইড নেওয়া হয়েছে, 1.375 গ্রাম কিউপ্রিক অক্সাইডকে রিডিউসড করা হয়েছে, মানে বিজারিত করা হয়েছে। কিভাবে? ইন আ কারেন্ট অফ হাইড্রোজেন চালনা করে। এবং দ্য ওয়েট অফ কপার অবটেন্ড ওয়াজ 1.098 গ্রাম। বিজারণের ফলে কপার তৈরি হয়েছে, যারও মাস বা ভর দেওয়া আছে। সেকেন্ড আরো একটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেখানে কি করা হয়েছে, 1.178 গ্রাম কপার নেওয়া হয়েছে, 1.178 গ্রাম কপার নেওয়া হয়েছে, তাকে ডিজলভ করা হয়েছে নাইট্রিক অ্যাসিডে, এবং নাইট্রিক অ্যাসিডে ডিজলভ করে যে সলিউশনটা পাওয়া গেছে তাকে ইভাপোরেট করা হয়েছে ড্রাই করা অবধি। সলিউশন পাওয়া গেছে কিউপ্রিক নাইট্রেটের, তাকে ইভাপোরেট করে দেওয়া হয়েছে, ড্রাই করে দেওয়া হয়েছে, হিট করে দেওয়া হয়েছে, তাহলে ড্রাই কিউপ্রিক নাইট্রেট পাওয়া গেল। দ্য রেসিডিউ, এটা হচ্ছে রেসিডিউ, ড্রাই কিউপ্রিক নাইট্রেট অফ কপার নাইট্রেট when strongly heated was converted into 1.476 গ্রাম of cupric oxide। এটাকে যখন স্ট্রংলি হিট করা হলো, এটা কিউপ্রিক অক্সাইডে পরিণত হলো, যার মাসও বলে দেওয়া আছে 1.476 গ্রাম। prove that the result of this process follow law of constant proportion। এই পুরো জিনিসটাতে স্থির আনুপাতিক সূত্র ফলো হয়েছে বলতে বলেছে, দুটো এক্সপেরিমেন্ট বলে দিয়েছে, ডেটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে, এখান থেকে স্থির আনুপাতিক সূত্রের জাজমেন্ট দিতে হবে। স্থির আনুপাতিক সূত্রতে আমাদের কি করতে হয়, আমাদের প্রপোর্শনটা, ভরের অনুপাতটা একই রকম আছে দেখাতে হয়। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট 1-এও দেখতে হবে কপার আর অক্সিজেন তাদের ভরের অনুপাত কেমন, আর এক্সপেরিমেন্ট 2-তেও দেখতে হবে কপার আর অক্সিজেন তাদের ভরের অনুপাত কেমন। দিয়ে কনক্লুশনে বলতে হবে, কনক্লুশনটা এরকম হবে যে যেহেতু কপার এবং অক্সিজেন নিয়ে কিউপ্রিক অক্সাইড তৈরি, সেটা এক্সপেরিমেন্ট 1 ওয়েতে থাক বা এক্সপেরিমেন্ট 2 ওয়েতে থাক, যে কোনো ওয়েতেই হোক না কেন, বাট জিনিসটা যদি সাবস্টেন্স যদি কপার অক্সাইড হয়, কিউপ্রিক অক্সাইড হয়, তাতে কপার এবং অক্সিজেনের পার্সেন্টেজ সেম থাকবে, ভরের অনুপাত সেম থাকবে, এটাই আমাদের দেখাতে হবে। তাহলে চলো দেখা যাক প্রথম এক্সপেরিমেন্টে অক্সিজেন কতটা আছে দেখে নি। প্রথম এক্সপেরিমেন্টে অক্সিজেন আছে হচ্ছে, অক্সিজেন কতটা আছে দেখো, কিউপ্রিক অক্সাইড আছে 1.375, কিউপ্রিক অক্সাইড আছে 1.375, কপার তৈরি হচ্ছে 1.098, তাহলে এদের মাইনাস করলে বাকিটাই অক্সিজেন। 1.375 minus 1.098,
দিস মাচ গ্রাম হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখাও, দিয়ে বলো কত হচ্ছে। কত হচ্ছে আমরা দেখছি আলাদা করে। 1.375 মাইনাস 1.375। নিউমেরিক্যাল গুলো কিন্তু এসব ছোটখাটো বিয়োগ কিন্তু নিজেদের করে নিতে হবে। 098 একটা করে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই জানো। বিয়োগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বাচ্চা বেলার পাটিগণিতে যে সমস্ত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু নিজেদের প্র্যাকটিস করতে হবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে ক্লাসে আমরা সময় নষ্ট করবো না, আমাদের অনেক নিউমেরিক্যালের প্যাটার্ন দেখতে হবে। তাই আশা করছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ তোমরা করে নিতে পারবে। এবং পুরনো যে সমস্ত পাটিগণিতে তোমাদের ক্লাস 10 অব্দি বই খাতা আছে 6, 7, 8, 9 এর, সেই বই খাতার অঙ্কগুলো একটু একটু প্র্যাকটিসে রেখো, যাতে সাধারণ শতকরা, সাধারণ অনুপাত সমানুপাত, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সিঁড়ি ভাঙা অঙ্ক, বর্গমূল, এই সমস্ত ক্যালকুলেশন গুলো, যেটাকে ক্লাস 7, 8, 9 এর ক্যালকুলেশন, 7, 8, 9 এর যে অঙ্কের ক্যালকুলেশন, সেই পার্টটা যেন তোমার জানা থাকে। কারণ 7, 8, 9 এর ক্যালকুলেশন তোমরা সকলে সোমনাথ স্যারের স্টুডেন্ট, সোমনাথ স্যারের কাছে পড়াশোনা করেছো, নিশ্চয়ই তোমরা ভালো করে অঙ্কটা শিখেছো। কারণ সোমনাথ স্যারের স্টুডেন্টস যারা, তারা প্রত্যেকে ভালো করে অঙ্ক নিশ্চয়ই শিখেছে স্যারের গাইডেন্সে। তো স্যারের গাইডেন্সে যেখানে তোমরা ভালো করে অঙ্কটা শিখেছো, আমি আশা করব তোমরা 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে যারা বিশেষ করে সোমনাথ স্যারের সাথে পড়াশোনা করেছো, সোমনাথ স্যারের ক্লাস করেছো, অঙ্কটা খুব ভালো করে শিখেছো, পাটিগণিতে তাদের গ্রিপ আছে, তারা বিভিন্ন রকমের অঙ্ক চট করে আশা করছি করে নিতে পারো, ভুলে যাওনি। যদি তারপরে মনে হয় একটু ভুলে গেছে, পুরোনো বই খুলে মাঝে মধ্যে রিভিশনে রাখবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। সিঁড়ি ভাঙা অঙ্ক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, একটু জটিল রাশির অঙ্ক, ঠিক আছে, বর্গমূল, ঘনমূল, এইগুলো কিন্তু একটু টাচে রাখবে। আমি জানি তোমরা পারবে টাচে রাখতে, কারণ তোমরা সোমনাথ স্যারের স্টুডেন্ট, তোমরা অঙ্কতে একদম মাস্টার, কি তাই তো? অঙ্কতে একদম নিশ্চয়ই মাস্টার, একদম সোমনাথ স্যারের স্টুডেন্ট তোমরা, একদম ফাটিয়ে নিশ্চয়ই অঙ্ক শিখেছো তোমরা স্যারের কাছে। তো সেই জিনিসের অ্যাপ্লিকেশনটাই এখন 11 এর কেমিস্ট্রিতে বলো, 11 এর ফিজিক্সে বলো, তোমাদের লাগবে সেই পাটিগণিতের অ্যাপ্লিকেশনটা। কারণ ক্লাসে অঙ্ক করানো সম্ভব হবে না এত, মানে ক্যালকুলেশন এত করানো সম্ভব হবে না, আমাদের প্রচুর কনসেপ্ট বোঝাতে হবে, ক্যালকুলেশনটা তোমাদের নিজেদেরকে করতে হবে। আর এক্সাম হলে তো ক্যালকুলেটর এলাও নেই, তোমরা জানো। তাহলে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে গেলে তোমাদের ক্যালকুলেশন পার্টটাতে কিন্তু তুখর হয়ে উঠতে হবে, যেটা আমার বিশ্বাস তোমরা সকলে জানো। তাহলে 15 থেকে 8 যদি বাদ চলে যায় কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15, 7। এটা হয়ে গেল 9 এর একে 10, 9 এর একে কত হলো? 10। তাহলে না, 15 থেকে 8 গেলে হয় 7। 15 থেকে 8 যদি চলে যায় তাহলে হয় 7। তাহলে এখানে কত হবে? এখানে হয়ে গেল 10 চলে গেল, তাহলে 6, মানে 16, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7। এখান থেকে তাহলে 3টা 2 হয়ে গেল, 2, 0, 2, তাই তো? 2, 0, 2, 3 থেকে গেলে 2, সো 0.277, 0.277 গ্রাম অক্সিজেন আছে। তাহলে এটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের শতকরা ভাগটা বের করে ফেলি। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন প্রথম এক্সপেরিমেন্টে, ঠিক আছে, প্রথম এক্সপেরিমেন্টটা চলছে, এইখানে দ্বিতীয় এক্সপেরিমেন্ট শুরু হবে, আমরা দাগ কেটে দিই একটা, এটা প্রথম এক্সপেরিমেন্টটাই চলছে। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন দেখিয়ে দাও, কত পার্সেন্টেজ হলো বলো? 0.277 অক্সিজেন আছে। আচ্ছা, মানে নেক্সট পেজে করব, ঠিক আছে, এখানে গিজি করব না। আচ্ছা, তাহলে প্রথমটাতে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হলো? এক্সপেরিমেন্ট 1 এ পার্সেন্টেজ অক্সিজেন কত হলো? পার্সেন্টেজ অক্সিজেন হলো হচ্ছে 0.277 অক্সিজেন। আচ্ছা, টোটাল কপার অক্সাইড কত? টোটাল কপার অক্সাইড হচ্ছে 1.375 গ্রাম কিউপ্রিক অক্সাইড আছে। তাহলে 1.375 গ্রাম কিউপ্রিক অক্সাইড ইনটু 100, এটা ক্যালকুলেট করবে, দেখবে কত আসছে। ঠিক আছে, এই সমস্ত ক্যালকুলেশন করে ক্লাসে সময় নষ্ট করছি না, এগুলো আমি জানি তোমরা একদম ম্যাথস একজন মাস্টার, কারণ তোমরা সোমনাথ স্যারের স্টুডেন্ট। সোমনাথ স্যারের স্টুডেন্টরা কখনো ম্যাথসে উইক হতেই পারে না, কি ঠিক বললাম তো? সোমনাথ স্যারের স্টুডেন্টসরা কি ম্যাথসে উইক হতে পারে? আমি আশা করছি এই সমস্ত ইজি ম্যাথস তোমরা নিশ্চয়ই নামিয়ে ফেলতে পারবে। আচ্ছা, এক্সপেরিমেন্ট 2 দেখো, এখানে কি, এখানে হচ্ছে একই রকম ভাবে কপার আর কিউপ্রিক অক্সাইড তৈরি হয়েছে, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এগেন অক্সিজেনের। তাহলে এখানে অক্সিজেন কত? এখানে অক্সিজেন কিউপ্রিক অক্সাইড তৈরি হচ্ছে, এটা একটা অন্য
পদ্ধতি, ঠিক আছে। এখানে অন্য পদ্ধতিতে কিউপ্রিক অক্সাইডের কথা বলেছে, এখানে অন্য পদ্ধতিতে কিউপ্রিক অক্সাইডের কথা বলেছে। আমাদের দেখাতে হবে জিনিসটা যদি কিউপ্রিক অক্সাইড হয় তাহলে যে পদ্ধতিই হোক না কেন তাতে কপারের পার্সেন্টেজ আর অক্সিজেনের পার্সেন্টেজ তাদের অনুপাত সবসময় নির্দিষ্ট থাকে। অক্সিজেনের মাস কত এখানে, কিউপ্রিক অক্সাইড হচ্ছে 1.476 মাইনাস কপার নিয়েছিলাম 1.178 1.178, তাই তো। কিউপ্রিক অক্সাইড হচ্ছে 1.476, কপার হচ্ছে 1.178, তাহলে এই মাইনাসটা করে ফেলি 1.476 মাইনাস 1.178 মাইনাস করলে কত হচ্ছে, 16 থেকে 8 গেলে হচ্ছে 8, 7 রেখে 8, 9 10 11 12 13 14 15 16 17, 9 1 রেখে 2, 4 থেকে 2 বাদ গেলে হয় 2, 0.298, সেটা দাঁড়াচ্ছে 0.298 গ্রাম। এখানে অক্সিজেন আছে কত, তাহলে 0.298 গ্রাম। আশা করছি কোথাও ভুল হয়নি। কোথাও যদি ভুল হয় কমেন্টে লিখো, তাহলে আমি আরেকবার চেক করে নেবো, রিচেক করে নেবো, ঠিক আছে। কোথাও যদি ভুল মনে হয় এখানে আছে ক্যালকুলেশনে কমেন্টে লিখো, আমি রিচেক করব। আপাতত তাহলে প্রথম এক্সপেরিমেন্টে যে কপার হচ্ছে, প্রথম এক্সপেরিমেন্টে কপার ছিল হচ্ছে 1.098 আর বাকিটা অক্সিজেন দিয়ে টোটাল কিউপ্রিক অক্সাইড হয়েছিল। পরের এক্সপেরিমেন্টে কপার হচ্ছে কতটা, কপার হচ্ছে 1.178 আর বাকিটা অক্সিজেন 0.298, এতটা অক্সিজেন দিয়ে টোটাল কিউপ্রিক অক্সাইড তৈরি হয়েছিল। এখন আমাদের দেখে দিতে হবে দুটো এক্সপেরিমেন্টেই অক্সিজেনের পার্সেন্টেজ সমান আছে বা কপারের পার্সেন্টেজ সমান আছে। তাহলে আমরা প্রথম এক্সপেরিমেন্টে তো বের করে ফেলেছি অক্সিজেনের পার্সেন্টেজ কত, ক্যালকুলেশন করে নেবে। সেকেন্ড এক্সপেরিমেন্টে তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কত হবে, সেকেন্ড এক্সপেরিমেন্টে অক্সিজেন পেয়েছি 0.298 আর কিউপ্রিক অক্সাইড কত ছিল, কিউপ্রিক অক্সাইড হচ্ছে এই যে কোথায় গেল 1.476 কিউপ্রিক অক্সাইড। তাহলে অক্সিজেন হচ্ছে এখানে 0.277 among this much of cupric oxide, অক্সিজেন হচ্ছে এখানে 0.298 among this much of cupric oxide। তাহলে দুটো থেকেই আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। দেখা যাবে এখানের পার্সেন্টেজ আর এখানের পার্সেন্টেজ সেম হয়ে গেছে, এই পুরো পোর্শনটা সেম থাকছে। অর্থাৎ প্রথম এক্সপেরিমেন্টে অক্সিজেনের যা পার্সেন্টেজ বেরোবে চেক করে দেখে নাও, এক্ষুনি চেক করে দেখে নাও। দ্বিতীয় এক্সপেরিমেন্টে অক্সিজেনের পার্সেন্টেজ সেম বেরোবে, এন্ড দুটো এক্সপেরিমেন্ট থেকেই অক্সিজেনের পার্সেন্টেজ সেম। এই কথার মানে কি, কিউপ্রিক অক্সাইড প্রথম এক্সপেরিমেন্টে আলাদাভাবে তৈরি করা হয়েছিল, কিউপ্রিক অক্সাইড পরের এক্সপেরিমেন্টে আলাদাভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু যেভাবেই কিউপ্রিক অক্সাইড তৈরি হোক না কেন তাতে অক্সিজেনের পার্সেন্টেজ সেম, তার মানেই হচ্ছে তাতে কপারের পার্সেন্টেজ সেম। তার মানে উৎসটা যাই হোক, যেভাবেই তৈরি করা হোক, তাদের ভরের অনুপাত সবসময়তেই সমান থাকবে। উৎস নিরপেক্ষভাবেই ভরের অনুপাত সবসময়তেই সমান থাকবে। অর্থাৎ এইভাবে আমরা প্রমাণ করতে পারলাম এখানে স্থির আনুপাতিক সূত্রটা মেনটেন্ড হচ্ছে। স্থির আনুপাতিক সূত্র এটা কিন্তু মেনটেন্ড হচ্ছে, যেটা কিন্তু আমাদের মেনটেন করার জন্য বলা হয়েছিল। নিশ্চয়ই মাথা ঢুকে গেছে পুরো প্রবলেমটা। চলো আমরা তাহলে পরেরটায় চলে যাই। নিশ্চয়ই এখানে বুঝতে পারা গেছে কেমন করে মেনটেন হলো, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। প্রিন্সিপালটা দেখো তাহলেই বুঝে যাবে। প্রথম এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইডে কপার অক্সিজেন আলাদা আলাদা অ্যামাউন্টে ছিল। প্রথম এক্সপেরিমেন্টে কপার ছিল 1.375, অক্সিজেন ছিল হচ্ছে 0.277, মাইনাস করে পেয়েছি। পরের এক্সপেরিমেন্টেও কপার ছিল 1.178, মাইনাস করে অক্সিজেন পেয়েছি 0.298, কিউপ্রিক অক্সাইড ছিল দ্যাট মাচ, মাইনাস করে অক্সিজেন পেয়েছি। দুটো এক্সপেরিমেন্ট থেকেই দেখলাম অক্সিজেনের পার্সেন্টেজ, সেম। ক্যালকুলেট করে দেখে নেবে এটা। প্রথম এক্সপেরিমেন্টে অক্সিজেনের পার্সেন্টেজ কত, অক্সিজেনের ভর বাই টোটাল ভর ইনটু 100। দ্বিতীয় এক্সপেরিমেন্ট থেকে অক্সিজেনের পার্সেন্টেজ অক্সিজেনের ভর বাই টোটাল ভর ইনটু 100। দুটো থেকেই অক্সিজেনের পার্সেন্টেজ সেম পেয়েছি, মানে অক্সিজেনের ভর কিউপ্রিক অক্সাইডের মধ্যে নির্দিষ্ট। তার মানে অবশ্যই কপারের ভরও কিউপ্রিক অক্সাইডের মধ্যে নির্দিষ্ট। তাই কিউপ্রিক অক্সাইডের সোর্স যাই হোক না কেন, এক্সপেরিমেন্ট 1 এর মতন করে পাই বা এক্সপেরিমেন্ট 2 এর মতন করে পাই, তাতে কপার এবং অক্সিজেনের ভরের মানটা বা তাদের অনুপাতটা নির্দিষ্ট। দ্যাট ইজ স্থিরানুপাতিক সূত্র। স্থিরানুপাতিক সূত্র এখানে মেনটেন্ড হচ্ছে, যেটা কিনা কোশ্চেনে বলেছিল। চলো পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা কি বলছে দেখো, বলছে an element forms two oxides containing 50% and 40% of the element respectively by mass. Does these oxides illustrate the law of multiple proportion? বলছে একটা এলিমেন্ট ফর্মস দুটো অক্সাইড। ধরলাম একটা এলিমেন্ট এম হচ্ছে একটা এলিমেন্ট বা মৌল, এম হচ্ছে একটা মৌল, ঠিক।
এই এম মৌলটা দুটো অক্সাইড তৈরি করে, এম মৌলটা দুটো অক্সাইড তৈরি করে। একটা অক্সাইড ধরলাম আমি একটা অক্সাইড ধরছি, আচ্ছা মেটাল অক্সাইড, দুটো অক্সাইড তৈরি করে, ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে। এটা হচ্ছে ফার্স্ট অক্সাইড, এই ফার্স্ট অক্সাইড, আর একটা হচ্ছে সেকেন্ড অক্সাইড, দুটো অক্সাইড তৈরি করে ওই এম মৌলটা। প্রথম অক্সাইডে বলছে 50% এলিমেন্ট আছে, ফার্স্ট অক্সাইডে বলছে 50 গ্রাম এম আছে, মানে অবশ্যই বাকি 50 গ্রাম অক্সিজেন আছে, বাকি 50 গ্রাম নিশ্চয়ই অক্সিজেন আছে, তারা মিলেই অক্সাইডটা তৈরি করেছে। দ্বিতীয় অক্সাইড, সেখানে বলছে 40 গ্রাম মৌলটা আছে, 40% মৌলটা আছে, এলিমেন্টটা 40% আছে, তার মানে 40 গ্রাম মৌল আছে, তার সঙ্গে মানে নিশ্চয়ই 60 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে দুটো অক্সাইডের হিসেব আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 50% মৌল আছে, বাকিটা অক্সিজেন, পরেরটাতে 40% মৌল আছে, বাকিটা অক্সিজেন। এটা আমাদের বলেই দিয়েছে কোয়েশ্চেনে, দুটো অক্সাইড যাদের মধ্যে 50% মৌল আছে আর 40% মৌল আছে ভর অনুযায়ী, তাই গ্রামে নিয়েছি ভর অনুযায়ী। বলছে এটা ল অফ মাল্টিপল প্রপোর্শনের সঙ্গে সমান, ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাতিক সূত্র, সেটা ফলো করছে, দেখাতে বলেছে গুণানুপাতিক সূত্র। এটা দেখাতে বলেছে, কেমন করে দেখাবো দেখো, খুবই ইজি, খুবই ইজি। প্রথম মৌলতে দেখছি 50 গ্রাম এম এর সঙ্গে 50 গ্রাম অক্সিজেন যুক্ত হয় প্রথম অক্সাইডে, তাহলে আমরা বার করব 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে কতটা মৌল যুক্ত হয়, পরেরটা তো একই বার করব। প্রথমটাতে বলতে পারি 50 গ্রাম অক্সিজেন, তার সঙ্গে যুক্ত হয় 50 গ্রাম এম মৌল, বলতে পারি তো 50 গ্রাম এলিমেন্টটা যুক্ত হয়। তাহলে 100 গ্রাম অক্সিজেন হলে ঐকিক নিয়ম করছি, অবশ্যই 100 গ্রাম মৌলটা যুক্ত হবে। 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 100 গ্রাম অক্সিজেন হলে তার সঙ্গে 100 গ্রাম মৌলটা যুক্ত হয়। দ্বিতীয় অক্সাইডে চলে আসছি, দ্বিতীয় অক্সাইডে দেখতে পাচ্ছি 40 60 গ্রাম অক্সিজেন হলে 40 গ্রাম মৌল যুক্ত হয়, 40 গ্রাম এম যুক্ত হয়। তাহলে 100 গ্রাম অক্সিজেন, ওই একই পরিমাণ অক্সিজেনের সঙ্গে দেখব মৌলের কত কত পরিমাণ যুক্ত হয়। 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে আগেও দেখেছি 100 গ্রাম মৌল যুক্ত হয়, দিয়ে প্রথম অক্সাইডটা তৈরি করে। ওই একই পরিমাণ অক্সিজেন 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে দ্বিতীয় অক্সাইডটাতে দেখব কত গ্রামের মৌল যুক্ত হয়। ঐকিক নিয়ম 40/60 ইন্টু 100, 40/60 ইন্টু 100, তাহলে কত দাঁড়াচ্ছে 40/60, 40ই তো, হ্যাঁ 50%, আচ্ছা আচ্ছা সরি এটা হবে হচ্ছে, এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা হচ্ছে 50% and 60% অফ দ্য এলিমেন্ট হবে, ঠিক আছে, একটু ডেটাতে মিস্টেক আছে, ডেটাতে একটু স্লাইট মিস্টেক আছে, 50% এন্ড এটা 60% হবে, ওকে, মানে অ্যাকচুয়ালি 60 হবে, এইটা 60 হবে, ডেটাতে একটু মিস্টেক আছে। মৌলটা থাকবে 60, মৌলটা থাকবে 60, মানে আমাদের কোথায় একটু ভুল হচ্ছে, আমাদের ডেটা অনুযায়ী এইখানটা একটু চেঞ্জ করতে হবে দ্বিতীয় অক্সাইডের জন্য, ঠিক আছে। দ্বিতীয় অক্সাইডের জন্য হবে হচ্ছে, দ্বিতীয় অক্সাইডের জন্য 60 গ্রাম আছে হচ্ছে তোমার মৌলটা, আর 40 গ্রাম আছে হচ্ছে অক্সিজেন, একটু ডেটাতে মিস্টেক আছে, 60 গ্রাম হবে, 60% এলিমেন্ট, 60% আছে মৌলটা, মানে বাকি 40 গ্রাম অক্সিজেন আছে। তাহলে আমরা বলতে পারি এখানে 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় 60 গ্রাম এম, জাস্ট উল্টোটা হচ্ছে, 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে 60 গ্রাম এম, 60 গ্রাম মৌল দিয়ে দ্বিতীয় অক্সাইড তৈরি করবে। তাহলে 100 গ্রাম অক্সিজেন, ওই একই পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে কত গ্রাম মৌল, ঐকিক নিয়ম 60/40 ইন্টু 100, 0 0 কেটে গেল, 2 30 2 5, 150 গ্রাম এম। তার মানে প্রথম অক্সাইডে 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 100 গ্রাম মৌল যুক্ত হয়,
দ্বিতীয় অক্সাইডে 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 150 গ্রাম মৌল যুক্ত হয়, তাহলে একটা স্থির পরিমাণ অক্সিজেন 100 গ্রাম, তার সঙ্গে মৌলটা যুক্ত হয়েছে কত কত গ্রাম, 100 গ্রাম আর 150 গ্রাম। তাহলে এখন আমাকে দেখাতে হবে এই 100 গ্রাম মৌল প্রথম অক্সাইডে মৌলটা কত। দেখাতে কি হবে, ফার্স্ট অক্সাইড এখানে m is to সেকেন্ড অক্সাইড এখানে m, এটা একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত দেখাতে হবে। ফার্স্ট অক্সাইডে মৌল আছে 100 গ্রাম, সেকেন্ড অক্সাইডে মৌল 150 গ্রাম, যারা কিনা দুজনেই 100 গ্রাম একটা নির্দিষ্ট মানের নির্দিষ্ট ভরের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। দ্যাট ইজ এটা হয়ে গেল 2:3, তাই তো 200:300 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে হবে 200:300, দ্যাট ইজ 2:3, যেটা কিনা একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত, সরল পূর্ণ সংখ্যার অনুপাত, অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাতিক সূত্র প্রমাণিত হলো। প্রথম অক্সাইডে বের করলাম একটা নির্দিষ্ট মাসের অক্সিজেনের সঙ্গে কত গ্রাম মৌল যুক্ত হয়েছে, এটা বের করে নিলাম প্রথম অক্সাইডে। দ্বিতীয় অক্সাইডেও বের করলাম একটা নির্দিষ্ট ভরের অক্সিজেন, ওই একই 100 গ্রাম ভরের অক্সিজেনের সঙ্গে কত গ্রাম মৌল যুক্ত হয়েছে, কারণ আমার কাছে ইনফরমেশন ছিল প্রথমটাতে 50 গ্রামের সঙ্গে 50 গ্রাম যুক্ত হয়, পরেরটাতে 60 গ্রামের সঙ্গে 40 গ্রাম অক্সিজেন যুক্ত হয়। তাহলে দুটোতেই বের করলাম একটা ফিক্সড অ্যামাউন্ট, 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে কত গ্রাম করে মৌল যুক্ত হয়েছে। তারপরে দেখালাম ওই ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে যত গ্রাম করে মৌলটা যুক্ত হয়েছে সেই ভরটার রেশিও হচ্ছে 2:3, যেটা একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত। যদি বুঝতে অসুবিধা হয় তার মানে হচ্ছে তোমার এখন অব্দি লটা পড়া হয়নি, গুণানুপাতিক সূত্রটা দেখে এসে যদি নিউমেরিক্যাল করো 110% গ্যারান্টি থাকবে তুমি নিশ্চয়ই বুঝে গেছো। চলো পরেরটায় চলে যাচ্ছি, সূত্রগুলোর অ্যাপ্লিকেশন দেখে নিচ্ছি একে একে। আমরা পরেরটাই যাচ্ছি। দেখো এখানে আমরা থিওরি ডিসকাশন করছি না, তাই বারবার বলছি যদি থিওরি ক্লাস ক্লিয়ার না থাকে অবশ্যই বই আগে পড়ে নাও, টপিকগুলো বলে দিয়েছি কি কি পড়তে হবে, ক্লাস দেখো, বই পড়ো, দেন নিউমেরিক্যালে হাত দাও, ডাইরেক্ট নিউমেরিক্যাল কিন্তু নামবে না। এবং এই ধরনের নিউমেরিক্যাল গুলো এমসিকিউ ফর্মে দিয়ে দেবে, নিউমেরিক্যালটা একই রেখে দেবে, দিয়ে নিচে 4টে অপশন দিয়ে দেবে যে ওপরের তথ্যটা কোন ল এর সঙ্গে প্রযোজ্য, স্থিরানুপাতিক সূত্র, গুণানুপাতিক সূত্র, মিথানুপাতিক সূত্র, ভরের নিত্যতা সূত্র, পুরো সিচুয়েশনটা একই রকম রাখবে, অর্থাৎ এই প্রবলেমটাকে একই রকম রাখবে, এই একই প্রবলেমটা তুলে দেবে। প্রবলেমটা তুলে লাস্টে বলবে এই তথ্যগুলো কোন সূত্রটাকে মিন করে, কোন সূত্রটার সঙ্গে প্রযোজ্য, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। তোমাকে ক্যালকুলেশন করে পুরোটা দেখাতে হবে, মানে দেখতে হবে, তো এখানে তো আর সাবজেক্টিভ নয়, এমসিকিউ। এমসিকিউতে কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে পুরোটাতে আসতে হবে, দিয়ে দেখতে হবে এখানে গুণানুপাতিক সূত্রটা হলো, তবে গিয়ে তুমি গুণানুপাতিক সূত্রতে টিক করতে পারবে। কারণ নিউমেরিক্যালের প্যাটার্নটাই কিন্তু এমসিকিউতে হয়ে যাবে, এমসিকিউতে আলাদা কোনো প্যাটার্ন নয়, ওই জন্যই নিউমেরিক্যাল গুলো করাচ্ছি। কারণ নিউমেরিক্যালের প্যাটার্নটাই অ্যাজ ইট ইজ এমসিকিউতে আসতে চলেছে, অ্যাজ ইট ইজ আসতে চলেছে। শুধু এখানে ডাইরেক্ট কোয়েশ্চেনটা না বলে 4টে অপশন দিয়ে দেবে, বলে এই সূত্রগুলো কোন ল এর জন্য প্রযোজ্য। তখন তো করতে হবে, কি করতে হবে কিনা, পারবে কিনা, তখন ওইটাই তো জোশ, ওটাই তো পারতে হবে, ওটাই তো চ্যালেঞ্জ, যে নিউমেরিক্যালের মাধ্যমে যখন এমসিকিউটা দেবে তখন আমি যেন পারি। এখানে থিওরি আমরা ডিসকাশন করছি না, থিওরিটা না জানা থাকলে দেখে নেবে আগের ভিডিও। বলছে 3টে এলিমেন্ট আছে এবিসি, বাংলা করে করেই যাচ্ছি, হোপফুলি খুব একটা অসুবিধা হচ্ছে না। 3টে এলিমেন্ট আছে এবিসি, তারা 3টে কম্পাউন্ড তৈরি করেছে, এ বি সি, তারা 3টে কম্পাউন্ড তৈরি করেছে, এ বি, এসি আর বিসি। নিশ্চয়ই যারা থিওরি ক্লাস করে নিউমেরিক্যাল করছো বুঝতেই পারছো, এরকম করে আমরা তখনই ড্র করি যখন আমরা মিথানুপাতিক সূত্রের ব্যাপারে কথাবার্তা বলি, রেসিপ্রোকাল প্রপোর্শন। লাস্টে কোয়েশ্চেনও বলেছে সেটাই প্রমাণ করতে হবে যে মিথানুপাতিক সূত্র ফলো করে এই টোটাল ডেটাটা, যা কিছু ডেটা এটা মিথানুপাতিক সূত্র ফলো করে, মিথানুপাতিক সূত্র বা রেসিপ্রোকাল প্রপোর্শনকে ফলো করে, এটাই লাস্টে কিন্তু প্রমাণও করতে দিয়েছে। 3টে যৌগ আছে এবি, বিসি এন্ড এসি। এবির মধ্যে আছে 75% এ, এসির মধ্যে আছে 57.14% সি, আর বিসির মধ্যে আছে 11.11% বি। বলেছে এটা মিথানুপাতিক সূত্রকে ফলো করে, বলে দাও। খুবই ইজি ইংলিশ। দেখো এ বি সি মিলে 3টে করে যৌগ বানিয়েছে। প্রথম যৌগ এবিতে আছে 75% এ, মানে বাকিটা আছে বি। এসিতে আছে 57.14% সি, মানে বাকিটা আছে এ। আর বিসিতে আছে 11.11% বি, মানে বাকিটা আছে অবশ্যই সি। তো চলো আমরা এ বি আর এসিটাকে নিয়ে নিচ্ছি যেরকম করে থাকি। এবি যৌগে এ কত আছে? এবি যৌগে এ আছে 75 গ্রাম,
আর বি আছে তাহলে নিশ্চয়ই বাকিটা 25 গ্রাম। 25 গ্রাম এ বি আছে, এ আছে 75 গ্রাম, বি আছে 25 গ্রাম। তাহলে আমরা আচ্ছা আর একটা নিচ্ছি এসি কে, তাহলে এসিতে মানে এটাকে ফিক্স করছি, তাহলে আমরা বলতে পারি 75 গ্রাম এ যুক্ত হয়েছে 25 গ্রাম বি এর সঙ্গে এ বিতে। তাহলে 1 গ্রাম এ এর মাসটাকে 1 গ্রামে ফিক্স করব, 1 গ্রাম এ যুক্ত হচ্ছে 25/75 গ্রাম বি এর সঙ্গে, 25/75 গ্রাম বি এর সঙ্গে, দ্যাট ইজ 1/3 গ্রাম বি এর সঙ্গে। 1 গ্রাম এতে আমরা পুরো মাসটাকে ফিক্স করে চলবো। অন্যজনকে নিয়ে নিচ্ছি এসি, যেখানে এটা কমন। এসিতে এ কত আছে, এসিতে সি কত আছে বলে দিয়েছে, সি কত আছে বলে দিয়েছে মানে বাকিটা এ। তো সি আছে হচ্ছে 57.14, তাহলে এত গ্রাম। তাহলে এ থাকবে 100 থেকে বিয়োগ করে দিতে হবে, সো 100.00 আর 57.14 বিয়োগ করছি। সব বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগ নিশ্চয়ই তোমরা জানো। 6, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, হাতের 1 শোধ দিলাম, 1 আর 1 2, 10 থেকে 2 গেলে হয় 8, হাতের 1 শোধ দিলাম, 7 আর 1 8, 10 থেকে 8 বাদ দিলে হয় 2, হাতের 1 শোধ দিলাম, 5 আর 1 6, 10 থেকে 6 বাদ দিলে হয় 4, 42.86 গ্রাম। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারবে। তাহলে এবি যোগে এ আছে 75 গ্রাম, বি ছিল 25 গ্রাম, তাহলে 75 গ্রাম এর সঙ্গে 25 গ্রাম বি যুক্ত হয়, 1 গ্রাম এর সঙ্গে কতটা বি যুক্ত হয় বের করলাম। এখানেও একইভাবে 1 গ্রাম এর সঙ্গে কতটা সি যুক্ত হবে বের করব। তাহলে এখানে বলতে পারি 42.86 গ্রামের সঙ্গে 86 গ্রাম এর সঙ্গে 57.14 গ্রাম সি যুক্ত হয়। তাহলে 1 গ্রাম এ, আগেরটা তো 1 গ্রাম এতেই ফিক্স করেছি, 1 গ্রাম এর সঙ্গে কতটা করে যুক্ত হয় সেটাই দেখছি। তার সঙ্গে 57/14 ডিভাইডেড বাই 57.14 ডিভাইডেড বাই 42.86 গ্রাম সি যুক্ত হয়। এটা কত, এটা কত ক্যালকুলেটর ইউজ করে তোমাকে করতে হবে। আপাতত আমি ক্যালকুলেটর ইউজ করে করছি, বাট তুমি জানো তোমার এক্সাম হলে ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড নয়। সো এক্সাম হলে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা অ্যালাউড নয়, তোমাকে উইদাউট ক্যালকুলেটরই করতে হবে। এখন ক্লাসটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করার জন্য আমি উইথ ক্যালকুলেটর এই ভাগটা করছি, তোমাদের বলেই করলাম উইথ ক্যালকুলেটর কেন করছি। 57.14 ডিভাইডেড বাই 42.86, এটা আমি উইথ ক্যালকুলেটর বার করলাম। এত তাড়াতাড়ি না হলে বেরোবে না অবশ্যই, কারণ ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি ক্যালকুলেটরটা ইউজ করে নিলাম। এটা হচ্ছে 33.33। ক্যালকুলেটরটা এই কারণে ইউজ করলাম। ওকে, ক্যালকুলেটরটা এই কারণে আমরা ইউজ করলাম। তাহলে আমরা দেখলাম কি এবিতে হচ্ছে 75 গ্রাম এ, 25 গ্রাম বি, তাহলে 1 গ্রাম এর সঙ্গে কত গ্রাম বি, 33.33 গ্রাম। আবার এসিতে হচ্ছে 42.86 গ্রামের সঙ্গে 57.14 গ্রাম সি, তাহলে 1 গ্রাম এর সঙ্গে কত গ্রাম সি। লাস্টের ক্যালকুলেশন পার্টটা আমি ক্যালকুলেটর ইউজ করেই করেছি, যাতে ক্লাসটা ফাস্ট ফরওয়ার্ড এগোতে পারে। বাট তোমাকে এই সমস্ত জটিল রাশির ভাগ যেগুলো তোমরা ছোটবেলায় শিখেছো, অঙ্কে ক্লাসে করেছো, 5, 6, 7, 8 এর এই সমস্ত অঙ্কগুলো শিখেছো, নর্মাল পাটিগণিতের ভাগ, এগুলো কিন্তু কুইকলি রাখা প্র্যাকটিস করতে হবে। এই সমস্ত গুণ ভাগগুলো যদি তুমি না করতে পারো এক্সাম হলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ জটিল রাশির এই সমস্ত গুণ ভাগ তোমাদের জানতে হবে। তোমাদের অ্যারিথমেটিকে পাটিগণিতের মাধ্যমে তোমরা এগুলো জানা ছিল, এই জটিল রাশির গুণ ভাগগুলো এগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। আর আমার নিশ্চিত বিশ্বাস যারা সোমস ক্লাসরুমের স্টুডেন্ট, যারা সোমনাথ স্যারের কাছ থেকে যারা 9, 10 পড়াশোনা করেছে, যারা সেই জোশ এবং মোটিভেশনের মাধ্যমে অঙ্ক শিখেছে, তাদের কাছে এসব জলভাত। কি জলভাত তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারবে এই সমস্ত কাজগুলো করে ফেলতে। তাহলে আমরা দেখছি এখন 1 গ্রাম এ তার সঙ্গে 33.33 গ্রাম বি যুক্ত হয়, 1 গ্রাম এ তার সঙ্গে 1.33 গ্রাম সি যুক্ত হয়। তাহলে বি আর সি যুক্ত হলে তাদের রেশিও হতো 33.33:1.33, কারণ দুজনেই 1 গ্রাম এর সঙ্গে বন্ধুত্ব করেছে। তাহলে যদি বিসি যৌগ তৈরি হতো, তাহলে বিসি যৌগে B/C তার এক্সপেক্টেড অনুপাত হতো, প্রত্যাশিত অনুপাত, এক্সপেক্টেড অনুপাত হতো বি ছিল 33.33, এ হচ্ছে সি হচ্ছে 1.33 না 133, আচ্ছা 1/3 মানে 33.33 না, 1/3 মানে 0.33, সরি
1/3 মানে 0.33, 33.33 করে ফেলেছি ভুল করে, সরি এক্সট্রিমলি সরি, 0.33, তাহলে এটা হচ্ছে 0.33, 0.33, 0.33 is to 1.33, তাই তো? কারণ বিটা ছিল 1/3 মানে আমি ভুল করে এখানে 33.33 করে ফেলেছিলাম, এটা 0.33 হবে, আর এটা তো 1.33 বেরিয়ে গেছে আমাদের কাছে, রাইট? ওকে, আচ্ছা, তাহলে বি আর সি, বি, এই বি 0.33 বি এটা কিন্তু 1 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়েছে, আবার 1.33 সি এটাও কিন্তু ওই 1 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়েছে, দেখে নাও 0.33 বিটা কিন্তু 1 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়েছিল, আবার 1.33 সি এটাও কিন্তু 1 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ 1 গ্রাম এর সঙ্গে দুজনে বন্ধুত্ব করেছিল, তাহলে ওরা নিজেরা বন্ধুত্ব করলে সেখানে রেশিও কত হতো? 0.33 is to 1.33, সেটাই লিখেছি, প্রত্যাশিত এটা 1:4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বিসি যোগে অ্যাকচুয়াল কত? বিসি যোগে অ্যাকচুয়াল দেখি, অ্যাকচুয়ালি কত B/C? আচ্ছা, বিসি যোগে অ্যাকচুয়ালি দেখি, বিসির মধ্যে বলছি 11.11 বি আছে, মানে বাকিটা সি আছে, তাহলে 11.11 আর 100 থেকে 11.11 বাদ দিতে হবে, তাহলে বিসি যোগে অ্যাকচুয়ালি কি আছে দেখে নি, 11.11 গ্রাম আছে বি, তাহলে 88.89 গ্রাম থাকবে সি, 100 থেকে মাইনাস করলে এটাই পড়ে থাকে, তাই তো? 11.11 গ্রাম আছে বি আর 88.89 গ্রাম আছে সি, কারণ এটা বলে দিয়েছিল কোশ্চেনে 100 থেকে মাইনাস করলে এটাই পড়ে থাকে, তাহলে অ্যাকচুয়াল রেশিও হচ্ছে 11.11 is to 88.89, এটা 1:8 হয়ে যাচ্ছে। এবার আমাকে দেখিয়ে দিই এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও এদের অনুপাত, এক্সপেক্টেড রেশিও আর অ্যাকচুয়াল রেশিও এদের অনুপাত, এক্সপেক্টেড রেশিও অ্যাকচুয়াল রেশিওর অনুপাত হচ্ছে 1, এক্সপেক্টেড রেশিও কত হয়েছে 1/4, অ্যাকচুয়াল রেশিও 1/8, এই অনুপাতটা হচ্ছে 8/4, দ্যাট ইজ 2/1, 8/4 দ্যাট ইজ 2/1। এই অনুপাতটা কেমন অনুপাত? এটা একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত, 2:1, সো সরল পূর্ণ সংখ্যার অনুপাত, এবং এখান থেকে প্রমাণিত হয়ে গেল এরা মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাতিক সূত্র, সরি রেসিপ্রোকাল প্রপোর্শন বা মিথ্যানুপাতিক সূত্রকে ফলো করছে, মিথ্যানুপাতিক সূত্রকে যেটা ফলো করছে এটা এখান থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে। কি করলাম একবার কুইকলি দেখে নি, এবি এসি বিসি তিনজনে যৌগ তৈরি করেছে বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে এবির মধ্যে এ আছে 75 গ্রাম, তাহলে বি থাকবে 25 গ্রাম, তাহলে 1 গ্রাম এর সঙ্গে কত গ্রাম বি যুক্ত হয় ঐকিক নিয়মে বের করলাম। কোশ্চেনে বলে দেওয়া আছে এসির মধ্যে সি আছে 57.14 গ্রাম, তাহলে এ থাকবে বাকিটা 42.86 গ্রাম, এখানেও বের করলাম 1 গ্রাম এর সঙ্গে কতটা সি যুক্ত হয়, তাহলে 1 গ্রাম এর সঙ্গে বি যুক্ত হয় কতটা পেয়েছি, 1 গ্রাম এর সঙ্গে সি যুক্ত হয় কতটা পেয়েছি, তাহলে বি আর সি নিজেরা যুক্ত হলে তাদের রেশিও হওয়া উচিত ছিল 0.33:1.33, সেই রেশিওটা হচ্ছে প্রত্যাশিত অনুপাত। এবারে অ্যাকচুয়ালি দেখলাম, অ্যাকচুয়ালি বি আছে কোশ্চেনে বলে দেওয়া আছে 11.11 গ্রাম আর সি আছে 88.89 গ্রাম, এটা অ্যাকচুয়ালি আছে, তাহলে অ্যাকচুয়াল তাদের অনুপাতটাও বের করলাম, ভরের অনুপাত যেটা হলো 1:8, আবার 18 কেন লিখে ফেলেছি, ও এত কেন প্রিন্টিং মিস্টেক হচ্ছে, 1:8, তাহলে প্রত্যাশিত বাই অ্যাকচুয়াল এই অনুপাতটা বের হলো সরল অনুপাত 2:1, অর্থাৎ মিথ্যানুপাতিক সূত্র কিন্তু ফলো হচ্ছে। একদম ডেটা দিয়ে দেবে কোশ্চেনে, দিয়ে বলবে কোন সূত্রটা নিম্নলিখিত কোন সূত্রটা এখানে ফলো হয়, তোমাকে টিক করতে হবে মিথ্যানুপাতিক সূত্রতে, কেমন করে টিক করবে তার আগে তো দেখে নিতে হবে। সো কুইক হিন্টটা কি, এবি বিসি এসি 3 রকমের যৌগ দিয়েছিল, এবি বিসি এসি, তাই না, 3 রকমের যৌগ দিয়েছে না, 3 রকমের যৌগ দিলে সেটা মিথ্যানুপাতিক সূত্রের দিকেই যাচ্ছে, একবার জাস্ট চেক করে নিতে হবে, হ্যাঁ সত্যি সত্যি যাচ্ছে তো। এবি বিসি এসি 3 রকমের যৌগ দিয়ে যদি প্রবলেমটা দেয় যে এবি বিসি এসি, এবির মধ্যে এ আছে এত, বি আছে এত, এসির মধ্যে এ আছে এত, সি আছে এত, বিসির মধ্যে এ বি আছে এত, সি আছে এত, এরকম ভাবে যদি প্রবলেম দেয় এবি বিসি এসি 3 রকমের যৌগকে মিলিয়ে মিশিয়ে প্রবলেম দেওয়া মানে হয়তো সেটা মিথ্যানুপাতিক সূত্রের দিকেই যাচ্ছে। একবার ট্যালি করে নি, তারপরে এমসিকিউতে টিক করব, কেউ আটকাতে পারবে না। যেরকম নিউমেরিক্যালের প্যাটার্ন শিখিয়ে দিলাম তোমাকে, এর মধ্যে সমস্ত প্যাটার্ন নেমে যাবে, কেউ আটকাতে পারবে না। বাড়িতে এবারে ছায়া প্রকাশনী বইটা খোলো, পড়া নিশ্চয় হয়ে গেছে, এখান থেকে নিউমেরিক্যাল গুলো দেখো, বইতে যে উদাহরণ পিওয়াইকিউ করে দেওয়া আছে সেগুলো এবার প্র্যাকটিস করা শুরু করো, তুমি দেখো এটা আমার গ্যারান্টি একটা প্রবলেমও আটকাবে না। চলো পরেরটায় চলে যাচ্ছি। পরের প্রবলেমটা বলছে
আচ্ছা, মোল কনসেপ্ট শুরু হচ্ছে এখন তাহলে, ঠিক আছে। তাহলে আমাদের টপিক গুলো কি কি ছিল, তার মধ্যে কোনটা নিউমেরিক্যাল আমরা করে ফেললাম। দেখো আমাদের টপিক অনুযায়ী আমরা সিগনিফিকেন্ট ফিগার থেকে তো আলাদা করে কিছু নিউমেরিক্যাল দেবে না, আমরা এই সবকটা ল এর উপরে নিউমেরিক্যালটা নামিয়ে ফেললাম। সবকটা ল এর উপরে কিন্তু নিউমেরিক্যালটা হয়ে গেল, সবকটা ল নিয়ে দেখে নিয়েছি আমরা নিউমেরিক্যাল, ঠিক আছে। যেগুলো যেগুলো মেন জায়গাগুলো, ভরের নিত্যতা সূত্রের উপর নিউমেরিক্যাল নিশ্চয়ই পারবে, আর আপনি ইজি নিউমেরিক্যাল আসবেও না এমসিকিউতে। এখন আমরা যাচ্ছি ডাল্টন অ্যাটমিক থিওরি, ওটা তো থিওরি পার্ট, অ্যাভোগাড্রো ল অ্যাটম মলিকুল থিওরি পার্ট, এগুলো সব থিওরি পার্ট। আমরা যাচ্ছি মোল কনসেপ্টে, মোল কনসেপ্টে যাব এবং এই এক্সপেরিমেন্টাল মেথডে যাব, এগুলো দেখবো নিউমেরিক্যালের মাধ্যমে। চলো শুরু করছি, মোল কনসেপ্ট এবং মলিকুলার ওয়েটের এক্সপেরিমেন্টাল মেথড। চলো দেখা যাক কি বলছে। দেখো প্রবলেমটা পরে, ইজি প্রবলেম। দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোল, মোল ক্যালকুলেট করতে বলেছে, এন্ড দ্য মলিকুলস ইন 4.4 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস। কি বলেছে, মোল, মোলের ফর্মুলা কি বলেছে, মোল ক্যালকুলেট করো এন্ড মলিকুল কতগুলো আছে ক্যালকুলেট করো। মোল ক্যালকুলেট করতে বলেছে, মলিকুল ক্যালকুলেট করতে বলেছে। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে তার মধ্যে। মোলের ফর্মুলা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর। আচ্ছা প্রদত্ত ভর কত, 4.4, আণবিক ভর কত, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করে নি। আণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইনটু দুটো, দ্যাট ইজ 44। তাহলে প্রদত্ত ভর হচ্ছে 44, আণবিক ভর হচ্ছে প্রদত্ত ভর হচ্ছে 4.4, আণবিক ভর হচ্ছে 44, দ্যাট ইজ 0.1 মোল কার্বন ডাই অক্সাইডের কথা বলা হচ্ছে এখানে। সেকেন্ড কোশ্চেন বলেছে, তাহলে প্রথমটার আনসার বেরিয়ে গেল। সেকেন্ড কোশ্চেন বলেছে কতগুলো মলিকিউল, কতগুলো অণু আছে। অণু কতগুলো থাকে, 1 মোল হলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণু সংখ্যা থাকে 1 মোল হলে। অণু এটা 1 মোলের মধ্যে, তাই তো, 1 মোল। আচ্ছা এখন কি 1 মোল আছে না 0.1 মোল আছে, দেয়ারফর 0.1 মোল যদি হয় সেখানে অণু সংখ্যা হবে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করব, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 0.1, দ্যাট ইজ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 হয়ে যাবে, রাইট। তাহলে আনসার বেরিয়ে গেল। মোল বের করতে বলেছিল, প্রদত্ত ভর বাই আণবিক ভর করে মোল বের করলাম। সেখানে অণু সংখ্যা বের করতে বলেছিল, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কোন থাকে, তাহলে 0.1 মোলের মধ্যে ইনটু 0.1, তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22 হয়ে গেল। দিস মেনি অফ মলিকুল থাকবে, ইজি প্রবলেম। পরেরটাই যাচ্ছি, কি বলছে, ফাইন্ড দ্য মলিকুলার মাস অফ গ্লুকোজ এন্ড ক্যালকুলেট দ্য মাস অফ 1 মলিকুল অফ ইট। গ্লুকোজের মলিকুলার মাস বের করতে বলেছে, মলিকুলার মাস মানে কি, আণবিক ভর বের করতে বলেছে। তাহলে চলো আণবিক ভর বের করি, কেমন করে বের করতে আমরা জানি। কুইকলি বলো কত হবে গ্লুকোজের আণবিক ভর, কমেন্ট করে বলো কত গ্লুকোজের আণবিক ভর, কত কত কত, কমেন্ট কমেন্ট, গ্লুকোজের আণবিক ভর, গ্লুকোজ লিখে আনসার করো, কমেন্ট করো, গ্লুকোজ লিখে আণবিক ভর কত কমেন্ট করে বলো। এবং তার পাশে 1 গ্রাম 1 মলিকুল অফ গ্লুকোজ, তার ভরও কত হবে ক্যালকুলেট করে বলো। এটা ক্যালকুলেট করে বলো, এই প্রবলেমটা তোমাদের জন্য রাখছি, কমেন্ট সেকশনে ক্যালকুলেট করে বলো আমাদের গ্লুকোজের আণবিক ভর কত হবে এবং একটা মলিকুলের ভর কত হবে, একটা মলিকুলের ভর। সো আণবিক ভর কত হবে, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6, তাহলে পারমাণবিক ভর ইনটু কার্বনের সংখ্যা প্লাস পারমাণবিক ভর ইনটু হাইড্রোজেনের সংখ্যা প্লাস পারমাণবিক ভর ইনটু অক্সিজেনের সংখ্যা, যোগ করে দেখো 180 হচ্ছে। তাহলে আণবিক ভর বেরিয়ে গেল 180। আচ্ছা আণবিক ভর, এবার 1 মোলের কনসেপ্টে আসছি। 1 মোল মানে কত ভর, 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ মানে হচ্ছে তাহলে তার আণবিক ভর যত তত গ্রাম, মানে 180 গ্রাম, মানে তার মধ্যে কতগুলো মলিকুল আছে, অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, সবটাই 1 মোল না। তাহলে 1 মোল গ্লুকোজ মানেই 180 গ্রাম, ওটাই আণবিক ভর, আর তার মানে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। তাহলে একটা অণুর ভর কত, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর যদি 180 গ্রাম হয়, একটা অণুর ভর কত হবে, ঐকিক নিয়ম, সিম্পল। দেয়ারফর একটি অণুর ভর, যেটা কিনা কোশ্চেনে চেয়েছে, একটি মলিকুলের ভর চেয়েছে, একটি অণুর ভর, অ্যাভোগাড্রো সংখ্যকের ভর হচ্ছে 180 গ্রাম, তাহলে একজনের ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা,
ক্যালকুলেট করতে হবে। 23টাকে ছেড়ে দেবে, ওটাকে 10⁻⁻23 করে দেবে, বাকি পার্টটাকে ক্যালকুলেট করে নিতে হবে। অর্থাৎ এটাকে একটু সিম্পলিফাই করলে এরকম দাঁড়ায় 180 বাই এটা যদি নিয়ে নিই, ধরো এটাতে আমি 10⁻3 1 2 3 3 রাখলাম আর 10⁻20 করে দিলাম, তাহলে 6023 ইন্টু 10⁻20, 6023 ইন্টু 10⁻20 করে দিলাম। সিম্পলিফাই করছি একটু, পয়েন্টটাকে সরিয়ে দিলাম, পয়েন্টটাকে সরানোর জন্য 10⁻23টা 10⁻20 হয়ে গেল। আচ্ছা, উপরেও একটা 180 জিরো আছে, ওই জিরোটার সঙ্গে এখানেও যদি একটা জিরো কেটে যায় তাহলে আরেকটু ইজি হয়ে যাবে, 18/6023 ইন্টু 10⁻⁻19 গ্রাম। এবারে এই ক্যালকুলেশনটা তোমাকে করে নিতে হবে। জটিল অঙ্ক এর মধ্যে ঢুকছি না, জটিল অঙ্কের ভাগ ছোটবেলা থেকে জানো নিশ্চয়ই করতে এই সমস্ত ক্যালকুলেশন, সো করে নেবে এটাকে, ইজিলি হয়ে যাবে। এন্ড এখান থেকে তুমি এই প্রবলেমটার আনসারটা পেয়ে যাবে। অর্থাৎ এটা যেটা বেরোবে ওটাই আনসার। একটি অণুর ভর বের করতে বলেছি, একটি অণুর ভর এরকম করেই বেরোবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে 180 গ্রাম মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরই 180 গ্রাম, তাহলে একটির ভর কত, ঐকিক নিয়ম করা হয়েছে, ঐকিক নিয়মে যা আসবে সেটাই আনসার। চলো পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা কি বলছে চলো দেখো। বলছে হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট ইন 1.648 গ্রাম অফ হাইড্রেটেড কপার সালফেট। এটাও একটু ঘোরানো প্রবলেম, মোল কনসেপ্ট থেকেই আসছে কিন্তু একদম ডাইরেক্ট আসেনি, একটু ঘোরানো প্রবলেম। আগে কোয়েশ্চেনটার বাংলা মানে দেখে নিই, যেরকমটা আমরা ইংলিশ ওয়েতে পড়ছি বাংলা মানেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। বলছে হাউ মেনি মলিকুল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট, মানে কেলাস জল যাকে বলে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে কেলাস জল। কোন একটা কেলাস যখন তৈরি হয় সেখানে বেশ কিছু জলের মলিকুল থাকে যাকে কেলাস জল বলা হয়, ঠিক আছে। কোন একটা কেলাস যখন তৈরি হচ্ছে, কেলাসের মাঝখানে জলের মলিকুল থাকে, ওকে কেলাস জল বলা হয়। তাহলে কেলাস জল যেটা আছে, হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, কেলাস জল যেটা আছে কত মলিকুল কেলাস জল আছে, কত মলিকুল কেলাস জল আছে 1.648 গ্রাম হাইড্রেটেড কপার সালফেট। হাইড্রেটেড মানে শোধক, কেলাসিত শোধক কপার সালফেটের মধ্যে কত অণু কেলাস জল আছে, এটা হচ্ছে কোশ্চেন। শোধক কপার সালফেটের মধ্যে কত অণু কেলাস জল আছে, হাইড্রেটেড কপার সালফেট। তাহলে হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলাটাকে জানি, হাইড্রেটেড কপার সালফেট হচ্ছে CuSO4.5H2, এটা হচ্ছে হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলা। CuSO4 তুতে যাকে বলা হয়, তুতে, ঠিক আছে, CuSO4.5H2 এর মধ্যে কত গ্রাম নেওয়া হয়েছে, এটা 1.648 গ্রাম নেওয়া হয়েছে। এই 1.648 গ্রামের মধ্যে কত অণু কেলাস জল আছে সেটা বের করতে বলেছে, কত অণু, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা তাহলে বের করি এই কপার সালফেটের আণবিক ভর কত। আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে কপার হচ্ছে 63, অ্যাকচুয়ালি 63.5 কপার, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 গুণ 4 প্লাস জল হচ্ছে 5 ইন্টু জলের পার্টটা হচ্ছে 18, তাই তো। জলটা যে 18 আমরা জানি আণবিক ভর 1 ইন্টু 2 প্লাস 16 দ্যাট ইজ 18, 1 ইন্টু 2 প্লাস 16 দ্যাট ইজ 18, এটা হচ্ছে জলের আণবিক ভর, আমরা আগে থেকেই জানি। মলিকুলার ওয়েট জলে, তাহলে এটা হচ্ছে টোটালটা ক্যালকুলেট করে বলো কত হচ্ছে, অ্যাড করো এগুলো, 63.5 32 16 ইন্টু 4 মানে 64 আর 5 ইন্টু 18 মানে 90, তাই তো। 18 ইন্টু 5 মানে 90, অ্যাড করলে হচ্ছে 0.5, 4 আর দিয়ে 6 আর 3 এর 9, 6 আর 3 এর 9, 9 আর 6 15, 15 আর 9, 15 আর 9 দাঁড়াচ্ছে 24, 249.5 বা 249 আমরা রাফলি ধরতে পারতাম, বা 249.5 আমাদের বেরোলো কপার সালফেটের। তাহলে আণবিক ভর, হাইড্রেটেড কপার সালফেটের আণবিক ভর বেরোলো 249.5, মানে 1 মোলের ভর কত, 1 মোল মানে হচ্ছে 249.5 গ্রাম। আচ্ছা, এই 1 মোল যে 249.5 গ্রাম, এইটা এই 249.5 গ্রাম এর মধ্যে অক্সিজেন ওয়াটার আছে কত মোল, এর মধ্যে ডেফিনেটলি 5 মোল ওয়াটার আছে, তাই না। এই যে .5H2, তাই তো,
তাহলে 1 মোল মানেই হচ্ছে 1 আণবিক ভর যেটা ওটাই হচ্ছে 1 মোল। তাহলে 1 মোলের ভর বেরোলো 249.5 গ্রাম, যার মধ্যে ওয়াটার আছে কিন্তু 5 মোল। এই পার্টটাই কিন্তু ওয়াটার, তাই তো, যেটা কিনা 5 মোল আছে, দেখতেই পাচ্ছি পুরো মলিকুলটার মধ্যে 1 মোল পুরো মলিকুল হলে তার মধ্যে 5 মোল ওয়াটার আছে, আর 1 মোল পুরো মলিকুলটার ভর হচ্ছে 249.5 গ্রাম, যার মধ্যে 5 মোল ওয়াটার আছে। তাহলে এখন আমাকে ভর কত বলেছে? ভর বলেছে 1.648 গ্রাম। তাহলে এর মধ্যে কত মোল ওয়াটার আছে? ঐকিক নিয়ম 5/249.5 ইন্টু 1.648 মোল ওয়াটার আছে। এই অবস্থায় এতদূর আসার পরে আমি জানি অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে, কেন এত স্যার কমপ্লিকেটেড গুণ, জটিল রাশির গুণ ভাগ করতে হবে? এক্সাম হলে যদি জটিল রাশির মাধ্যমে তোমাকে ডেটা দেয়, হ্যাঁ জটিল রাশির গুণ ভাগই করতে হবে প্রবলেম সলভ করতে গেলে, এখানে অন্য কোনো শর্টকাটের ব্যাপারই নেই। তাই পড়াশোনাটাকে পড়াশোনার মতন করে করতে হবে, এখানে কোনো দায় সারা ভাব রাখবে, সোজা সোজা অঙ্ক দিয়ে দেবে, অজটিল অঙ্ক দিয়ে দেবে, কোনো দশমিক বিন্দু থাকবে না এরকম ভাগ দিয়ে দেবে, এটা কিন্তু ক্লাস 11। এবং সেখানে এই সমস্ত গুণ ভাগ করিয়ে ক্লাসের সময় নষ্ট তো আমি করব না। তাই তোমাকে এই সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু তুখর এবং পারদর্শী হতে হবে, এটা কিন্তু বারবার বলছি। এটা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য না, ফিজিক্সও এটা লাগবে। নিশ্চয়ই অলরেডি ফিজিক্সের ক্লাস করছেন, নিশ্চয়ই নিউমেরিক্যালে ফিল করতে পারছো যে তোমাকে কিন্তু জটিল গুণ ভাগগুলো নিজেকে করতে হবে। গুণ ভাগগুলো টিচাররা ক্লাস 5, 6, 7, 8 এর গুণ ভাগ টিচাররা কোনো টিচার ক্লাসে হাতে ধরে তোমাকে করাবেন না, কারণ ওগুলো ক্লাস 5, 6, 7, 8 এ তুমি শিখে এসছো। এখন তোমাকে কনসেপ্ট শিখতে হবে, কনসেপ্ট অনুযায়ী জটিল পার্টটা তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এই জটিল পার্টটা তোমাকে শেখাবো না এই যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো? তাই এই যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো জটিল রাশির দশমিকের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোতে গ্রিপ নিয়ে এসো, নাহলে কিন্তু প্রচুর মুশকিলে পড়বে অঙ্কের জায়গায়। প্রচুর কম্পিটিটিভ দিতে চাও তোমরা, সেই অ্যাসপিরেন্ট হতে গেলে সেই জোশ লাগবে, নিয়ে এসো সেই জোশ যে করতেই হবে। স্যার শিখে জানি তো এগুলো করে নিতে পারবো। তো ওয়াটার কত মোল পেয়ে গেছি, আবার 1 মোলের মধ্যে জানি অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে, তাহলে এত মোলের মধ্যে কতগুলো মলিকিউল থাকবে? 1 মোল মানেই অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে, তাহলে এতগুলোর মধ্যে 5 ইন্টু 1.648 বাই 249.5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকবে। অর্থাৎ এত অণু কেলাস জল প্রেজেন্ট থাকবে, এটা হচ্ছে আনসার। ফাইনাল আনসার হচ্ছে এইটা। কি করলাম একবার দেখে নি, আণবিক ভর বের করলাম শোধক কপার হাইড্রেটেড, আণবিক ভর যেটা ওটাই 1 মোল, তার মধ্যে দেখতে পাচ্ছি 1 মোল যদি হয়, ওটা যদি আণবিক ভর হয় তার মধ্যে 5 মোল ওয়াটার আছে, দেখতেই পাচ্ছি কারণ 5H2 আছে। তাহলে দিস মেনি গ্রামের মধ্যে 5 মোল ওয়াটার থাকলে দিস মেনি গ্রাম যেটা কোয়েশ্চেনে গিভেন আছে তার মধ্যে কত গ্রাম কেলাস জল থাকবে, সেই মোলটা বের করলাম। সেই মোলটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে আমি অণু সংখ্যা পেয়ে যাব, কারণ 1 মোলের মধ্যে তো অ্যাভোগাড্রো সংখ্যা কোনো থাকে, তাহলে দিস মাচ মোলের মধ্যে গুণ করে দিয়েছি, অত সংখ্যা কোনো থাকবে। গুণ করে গুণফল বের করে আনসার বের করে নেবে। এই সমস্ত জটিল গুণ ভাগটা এখন শেখানোর সময় নয়, ক্লাস 11-এ উঠে গেছো, এটা নিজেকে বাড়িতে নিজেকেই করতে হবে। চলো পরেরটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা মোল কনসেপ্টের উপরে কিছু প্রবলেম দেখলাম। তাহলে আমরা কি কি প্রবলেম এখন অবধি কভার করলাম? মোল কনসেপ্টের উপরে কিছু প্রবলেম কভার করলাম, আরো কিছু আসছে, সবই মোল কনসেপ্ট রিলেটেড প্রবলেম। ডাইরেক্ট মোল এবং সেই মোলের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, আমরা প্রবলেমের মাধ্যমে ডাইরেক্ট মোল এবং তার মোলের অ্যাপ্লিকেশন এটা কভার করলাম। তার আগে ল গুলো কভার করেছিলাম। এখন চলে আসছি আমরা কভার করতে কোন পার্টটা, এখন চলে আসছি আমরা মলিকুলার ওয়েট কভার করতে। মলিকুলার ওয়েট ক্যালকুলেট করার বিভিন্ন রকম মেথড আছে, সেই সমস্ত মেথড গুলো এখন আমরা কভার করবো একে একে। দেখো মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করতে হবে। চলো এটা কি বলছে দেখি। বলছে, আচ্ছা এটা একদম লাস্ট প্রবলেমটা চলে এসেছে, দাঁড়াও দাঁড়াও, আমরা এখানে ছিলাম, এটা তো হয়ে গেল। এটা তো কেলাস জলের প্রবলেমটা ছিল, কেলাস জলের প্রবলেমটা হয়ে গেছে, কেলাস জলের প্রবলেম হয়ে গেছে। কেলাস জলের পরে আমরা দেখছি কিসের প্রবলেম আছে। এটা কেলাস জলের পরে যে প্রবলেমটা আছে, আচ্ছা এটা হচ্ছে ওই প্রবলেমটা, কোনটা বলো তো? আচ্ছা আমরা কি কি কোন কোন টপিক গুলো কভার করলাম একবার দেখে নিই। আমরা মোল কনসেপ্টের টপিকটাও কভার করলাম। হ্যাঁ মোল কনসেপ্টের সবটাই মোল কনসেপ্ট, বাট মোলটা কেমন করে ক্যালকুলেট করব, মোল রিলেটেড, মোল মানেটা কি, মলিকুলার ওয়েটের সঙ্গে কি সম্পর্ক, ঠিক আছে, মোল থেকে মলিকুলার ওয়েটের সম্পর্ক, এই যে জায়গাগুলো, ঠিক আছে, মোলার মাসটা কিরকম করে বের করব, একটা মলিকুলার ভলিউম, একটা মলিকুলার মাস কেমন করে বেরোবে। সো মোল রিলেটেড
প্রিলিমিনারি আইডিয়াটা পেলাম, একদম বেসিক প্রিলিমিনারি আইডিয়া আমরা মোল থেকে পেলাম, যে মোল বলতে প্রদত্ত ভর বা আণবিক ভর। সেখান থেকে মোল মানে হচ্ছে যে যেটা পেলাম সেটা হচ্ছে তার সঙ্গে অণু সংখ্যার কি সম্পর্ক, তার সঙ্গে আণবিক ভরের কি সম্পর্ক, এই টোটাল জায়গাটা আমরা মোলের ব্যাপারে একেবারে মোলের ব্যাপারে একটা প্রিলিমিনারি ধারণা আমরা পেয়েছি। এখন আমরা চলে আসছি এই পার্টটাতে, এই পার্টটাতে চলে আসছি, এই পার্টের উপরে নিউমেরিক্যাল দেখবো এখন আমরা, অর্থাৎ মলিকুলার ওয়েট ক্যালকুলেশনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল মেথড। আণবিক ভর ক্যালকুলেট করার আমরা নরমাল মেথড জানি, যে যেরকম কার্বন ডাই অক্সাইডের কত বের করেছি আণবিক ভর 44, তাই তো আমরা জানি কার্বন ডাই অক্সাইডে কেমন করে বের করতে হয়। সো যে কোনো একটা মলিকুল তার সংকেত জানা আছে কি? হ্যাঁ, যদি জানা থাকে আমরা মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করে নিতে পারি। গ্লুকোজের আণবিক ভর বের করেছো, তোমরা কমেন্টও করেছো 180। সো কেমন করে করছো? সেটা হচ্ছে আণবিক ভর বের করার ফর্মুলা যদি আমাদের সংকেত জানা থাকে, সংকেত জানা থাকলে আমরা পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করি, দিয়ে পুরোটাকে যোগ করে দিই। পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করে আমরা আণবিক ভর বের করে থাকি যদি সংকেত জানা থাকে। সংকেত না জানা থাকলে এই পোর্শনটার উপরে আমরা এখন নিউমেরিক্যাল দেখতে চলেছি। 4টে নিউমেরিক্যাল আমরা দেখব, প্রত্যেকটা মেথডের উপরে আমরা একটা করে নিউমেরিক্যাল দেখব। টোটাল 4টে নিউমেরিক্যাল এখানে আমরা দেখব প্রত্যেকটা মেথডের উপরে। চলো কি বলছে দেখি, কি বলছে দেখা যাক। বলছে এটা গ্যাস ফিল্ড ইন আ বাল্ব, একটা বাল্ব আছে, বাল্বের মধ্যে গ্যাস আছে। আর কি বলছে? তার ক্যাপাসিটি হচ্ছে, বাল্বের ক্যাপাসিটি হচ্ছে 25.1 ml, মানে গ্যাসের ভলিউম V1 হচ্ছে 25.1 ml। টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গ্যাসের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 অ্যাড করলে হবে 300 কেলভিন, 273 অ্যাড করলে 300 কেলভিন। এন্ড গ্যাসটার প্রেসার আছে বলছে 700 মিলিমিটার, 750 মিলিমিটার প্রেসার। তাহলে গ্যাসটা যে বাল্বে আছে সেই বাল্বের ক্যাপাসিটি বলে দিয়েছে 25.1 ml, মানে গ্যাসের ভলিউম বলে দিয়েছে, গ্যাসের টেম্পারেচার বলে দিয়েছে, গ্যাসের প্রেসারও বলে দিয়েছে 750 মিলিমিটার মার্কারির প্রেসার। পারদ স্তম্ভের চাপ 750 মিলিমিটার, পারদ স্তম্ভের চাপ 750 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। কথা হচ্ছে এই যে ডেটাটা বলে দিয়েছে এবং এই অবস্থায় গ্যাসের ভরও বলে দিয়েছে, গ্যাসের ভর m 0.072 গ্রাম, এইটা বলে দিয়েছে। কথা হচ্ছে এইটা কি এসটিপি কন্ডিশন না নন এসটিপি কন্ডিশন? এটা কি এসটিপিতে অবস্থান, এসটিপির টেম্পারেচার কি 27 ডিগ্রি, এসটিপির প্রেসার কি 760? একেবারেই নয়। এসটিপির গুলো আমরা জানি, এসটিপির কত, এসটিপিতে কত থাকে? এসটিপিতে আমরা জানি প্রেসার থাকে হচ্ছে 760 মিলিমিটার মার্কারির প্রেসার, 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। এটা হচ্ছে এসটিপিতে প্রেসার থাকে। এসটিপিতে টেম্পারেচার কত থাকে? এসটিপির টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এসটিপির ভলিউমটা আমরা জানি না, আচ্ছা এগুলো P2 করে দিচ্ছি, P2, এটা P2, এটা T2। এসটিপিতে ভলিউম কত গ্যাসের জানা নেই, নন এসটিপি কন্ডিশনে ভলিউমটা বলে দিয়েছিল 25.1 ml। আর মাসের তো আর চেঞ্জ হয় না, এসটিপি হোক নন এসটিপি হোক, মাস সবসময়তে একই আছে। তাহলে আমাদের কোয়েশ্চেনে যে ডেটা দেওয়া আছে ক্লিয়ারলি ওটা এসটিপির ডেটা নয়, কারণ টেম্পারেচার প্রেসার থেকে বুঝতে পারছি এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা স্ট্যান্ডার্ড প্রেসার নয়। তাই এসটিপি কন্ডিশনের টেম্পারেচার প্রেসার আলাদা করে লিখেছি, গিভেন কন্ডিশনের টেম্পারেচার প্রেসার ভলিউম সবই লিখেছি। এখানে আমরা গ্যাসের সমীকরণ ইউজ করছি, P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এটাকে বলা হয় ইকুয়েশন অফ স্টেট, ইকুয়েশন অফ স্টেট। এই সমীকরণে দেখো P1 জানা, V1 জানা, T1 জানা, P2 জানা, T2 জানা, সো আরামসে V2 টা বেরিয়ে যাবে। V2 is equal to হচ্ছে P1 V1 by T1 into T2 by P2, T2 by P2 এটা বেরিয়ে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা, আর কি বলতে চেয়েছে? বলেছে এখানে, বলেছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে ভর বলে দিয়েছে। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা এসটিপিতে বলে দিয়েছে 0.09 গ্রাম। মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস বা আণবিক ভর ক্যালকুলেট করতে বলেছে। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটাও বলে দিয়েছে 0.09 গ্রাম।
মলিকুলার মাস বা আণবিক ভর ক্যালকুলেট করতে বলেছে। এখানে ক্লিয়ারলি যেহেতু 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর বলে দিয়েছে, মানে এটা হিন্ট করছে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটিকে। কারণ বাষ্প ঘনত্বের ফর্মুলা আমরা কি জানি, সেটা হচ্ছে 1 লিটার কোনো একটা গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, একই চাপ ও উষ্ণতায়। তাই 1 লিটার কোনো একটা গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, তার মানে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা আছে, তার মানে এটা বাষ্প ঘনত্বের কথাই বলছে। কারণ বাষ্প ঘনত্বই হচ্ছে 1 লিটার যে কোনো গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটাই বাষ্প ঘনত্ব। তো সেটার কারণে এখানে বাষ্প ঘনত্বের পার্টটা যেহেতু আছে, তো তার জন্য আমরা প্রথমে বের করব এসটিপি তে গ্যাসটার ভলিউম কত হচ্ছে। তাহলে এসটিপি তে গ্যাসের ভলিউম হচ্ছে V2 P1 V1 বাই T1, P1 ইন্টু V1 বলে দিয়েছে 25.1 বাই T1 হচ্ছে 300 কেলভিন, ইন্টু T2 বাই P2 হচ্ছে 273 বাই P2 হচ্ছে 760। একবার দেখে নি, P1 750, V1 25.1, T1 হচ্ছে 300, P2 হচ্ছে 760, T2 হচ্ছে 273। অবশ্যই জটিল ক্যালকুলেশন দেখেই তোমাদের মাথা খারাপ হতে পারে, বাট করতে হবে, অনেকবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। আমরা আপাতত ক্যালকুলেটর ইউজ করছি কুইকলি যাতে ক্যালকুলেশনটা হয়ে যায়, সেটার জন্য ক্যালকুলেটর আপাতত ইউজ করছি কুইক ক্যালকুলেশনের জন্য। V2 P1 V1 by T1 into T2 by P2. So quick calculation এর জন্য we are using the calculator 750 into 250 25.1 into 273 divided by 300 and 760. $22.54 একবার চেক করে নিচ্ছি। 750 into 25.1 into 273 divided by 300 divided by 760, 22.54। ক্যালকুলেটর তো তাই বলছে, একবার তোমরাও দেখে নিও। 22.54 ml, ঠিক আছে, এটা হচ্ছে V2 এর ভ্যালু। আচ্ছা, তাহলে এটা ml। আচ্ছা, তার মানে এটা 1 লিটারের this much ml এর ভ্যালু হচ্ছে, মাসটা আমরা জানি, মাস তো দিয়ে দেওয়া ছিল, তার মানে 22.54 ml। এই যে গ্যাসটা এসটিপি তে যে ভলিউমটা বেরোলো, এটা তো এসটিপি এর ভলিউম বেরোলো, তাই না? এই ভলিউমটা কোথায়, কোন কন্ডিশন? এসটিপি কন্ডিশনে, কারণ V2 টা তো এসটিপি কন্ডিশন। তাহলে V2 যেহেতু এসটিপি কন্ডিশন, দেখে নাও, এই যে দেখে নাও V2 কোন কন্ডিশন, V2 হচ্ছে এসটিপি কন্ডিশন। তাহলে এসটিপি কন্ডিশনের ভলিউমটাই আমার এখানে বেরোলো 22.54 ml। এটা আমরা বের করলাম P1 V1 by T1 equal to P2 V2 by T2 করে। তাহলে এই ভলিউমটার মাস কত, এটা কোশ্চেনে দেওয়া আছে 0.072 গ্রাম। তাহলে 1 লিটার মানে 1000 ml, 1 লিটার বা 1000 ml যদি গ্যাসটা হতো, তাহলে তার মাস কত হতো? 0.072 divided by 22.54 into 1000 গ্রাম। ঐকিক নিয়ম, আর কিছুই না। সো আমরা আপাতত ক্যালকুলেটর ইউজ করছি। 0.072, একবার দেখে নিই এটাই ভর ছিল কিনা। প্রদত্ত ভর 0.072 গ্রামই ছিল। তাহলে 0.072, এই যে দেখে নাও, তোমরাও দেখে নাও, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হয়নি, ভর কিন্তু এটা ফিক্স ছিল, ঠিক আছে? এসটিপি কন্ডিশন এবং নন এসটিপি কন্ডিশনে ভর ফিক্স ছিল। তাহলে ভর ডিভাইডেড বাই, মানে 0.072 গ্রামটা কতটার ভর? এই 22.54 ml তার ভর। তাহলে 1000 ml এর ভর কত সেটা বের করছি। 22.54 হচ্ছে 22.54 ml যদি হয়, 22.54 ml এর ভর হচ্ছে 0.072, তাহলে 1000 ml এর ভর কত আমরা বের করছি, ডিভাইডেড বাই 22.54 into 1000। 3.19 গ্রাম বেরোলো এর ভর। তাহলে বাষ্প ঘনত্ব কি, ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব? ভেপার ডেন্সিটি বা বাষ্প ঘনত্ব হচ্ছে 1 লিটার কোন গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, যেটা কোশ্চেনে দেওয়া আছে, একই চাপ ও তাপমাত্রায়,
তাই তো, একই চাপ ও তাপমাত্রা, যেটা কিনা এসটিপি। এখন 1 লিটার কোনো গ্যাসের ভর এসটিপি তে বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এসটিপি তে। তাহলে 1 লিটার কোনো গ্যাসের ভর এসটিপি তে কত বেরোলো? 1 লিটার গ্যাসটার ভর বেরোলো 3.19। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কোশ্চেনে দেওয়া আছে 0.09। এটা হবে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব, আর বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়, যেটা কিনা কোশ্চেনে বের করতে বলেছে মলিকুলার মাস বা আণবিক ভর। কোশ্চেনে বের এটাই করতে বলেছে, আণবিক ভর হচ্ছে 2 ইনটু বাষ্প ঘনত্ব, 2 ইনটু ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, দ্যাট ইজ এই ডিজিটটা ইনটু 2 হয়ে যাবে, 2 ইনটু 3.19 বাই 0.09, যেটা বেরোবে দ্যাট ইজ দ্য আনসার। চেক করে নিও, যেটা বেরোবে সেটাই আনসার। বাষ্প ঘনত্ব হচ্ছে 1 লিটার কোন গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, দ্যাট ইজ 3.19 বাই 0.09। তাকে 2 দিয়ে গুণ করলাম, আমরা পেয়ে যাব হচ্ছে মলিকুলার ওয়েট বলো বা মলিকুলার মাস বলো বা মোলার ওয়েট বলো বা সেটাকে তুমি আণবিক ভর বলো, একই কথা। চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলছে? বলছে 180 ml হাইড্রোকার্বন ডিফিউজ করছে একটা পোরাস মেমব্রেনের থ্রু দিয়ে ইন 15 মিনিট। মানে ব্যাপন হচ্ছে, ডিফিউজ করছে মানে ব্যাপন, মানে কোথাও না কোথাও বলে দিচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করতে হবে। while 120 ml of sulfur dioxide under identical condition diffuse in 20 minutes। ডিফিউজ বলে দিচ্ছে মানে ক্লিয়ারলি এখানে গ্রাহামের ব্যাপন সূত্রকে ইউজ করতে বলছে। গ্রাহামের ব্যাপন সূত্র অনুযায়ী কোনো একটি গ্যাসের, ধরলাম প্রথম গ্যাস হাইড্রোকার্বন, কোনো একটি গ্যাসের ব্যাপনের হার বাই দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার সালফার ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দ্বিতীয় গ্যাসের আণবিক ভর বাই প্রথম গ্যাসের আণবিক ভর। প্রথম গ্যাসটা হাইড্রোকার্বন, তাই এইচসি লেখা হয়েছে। হাইড্রোকার্বনের ব্যাপনের হার বাই সালফার ডাইঅক্সাইডের ব্যাপনের হার ইজ ইকুয়াল টু হচ্ছে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বাই হাইড্রোকার্বনের আণবিক ভর, পুরোটা রুট ওভার। এখানে আমরা কি কি জানি দেখে নি। ব্যাপনের হার গুলো কি জানি? হাইড্রোকার্বনের ব্যাপনের হার হচ্ছে কতটা ভলিউম, 180 ml ইন 15 মিনিট, দ্যাট ইজ 15 1 15 3 0 15 দুগুণে 30, 12 ml পার মিনিট। এটা হচ্ছে হাইড্রোকার্বনের ব্যাপনের হার জানি। সালফার ডাইঅক্সাইডের ব্যাপনের হারও একই ভাবে বলছে, 120 ml ডিফিউজ হচ্ছে 20 মিনিটে, 120 ml ডিফিউজ হচ্ছে সালফার ডাইঅক্সাইড বলে দিচ্ছে 20 মিনিটে, দ্যাট ইজ 6 ml পার মিনিট। ঠিক আছে, তাহলে দুজনেরই ব্যাপনের হারটা আমরা জেনে নিলাম। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের কি আণবিক ভরও জানা? হ্যাঁ, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 32 প্লাস 16 গুণ 2, দ্যাট ইজ 64। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরও জানা, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, সেখান থেকে আমাদের হাইড্রোকার্বনের আণবিক ভর বেরিয়ে যাবে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর, সালফার ডাইঅক্সাইডের রেটটা কত বেরিয়েছে? 12, হাইড্রোকার্বন হচ্ছে 12 বাই সালফার ডাইঅক্সাইড বেরোলো 6 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64 বাই এটা ধরলাম x। তাহলে কি করব, এটা 2 হয়ে গেল, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, বোথ সাইডে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে এটা হয়ে গেল 2 স্কোয়ার, এটা হয়ে গেল 64 বাই x। এখান থেকে x সলভ করে ফেলো, x হচ্ছে 64 বাই 4, 64 বাই 2 স্কোয়ার 4, দ্যাট ইজ 16। তার মানে হাইড্রোকার্বনটার আণবিক ভর হচ্ছে 16। এখান থেকে আমরা বের করে ফেলতে পারলাম। থিওরি বুঝতে অসুবিধা হলে পুরোনো ভিডিও দেখে আসতে হবে, কিছু করার নেই, কারণ এখানে আমরা থিওরি ডিসকাস করছি না, তাই থিওরিতে মাথা ঘামালাম না, এখানে শুধু অঙ্কতে ডিসকাস করা হচ্ছে। এই অঙ্কটাই দেবে, দিয়ে তার 4টে অপশন দিয়ে দেবে, 16 17 18 19। তো হাইড্রোকার্বনটার যে আণবিক ভর 16 ক্যালকুলেশন করে বের করতে হবে, তবে গিয়ে তুমি অপশনে টিক মারতে পারবে। 4টে অপশন দিয়ে দেবে এখানে, 16 17 18 19 করে, যাই ইচ্ছা অপশন দিয়ে দিই, তোমাকে বের করতে হবে না। সমস্ত ভ্যালু দেওয়া ছিল, আমরা সিম্পল এক্স বের করেছি, এক্সটাই হচ্ছে এই হাইড্রোকার্বনের মলিকুলার ওয়েটটা ধরেছিলাম, তো ওটাই হচ্ছে আনসার। চলো পরেরটা দেখছি কি বলছে। The mass of 750 ml gas বলছে
The mass of 750 ml of a gas collected at 25 degrees centigrade and 716.2 millimeter pressure is found to be equal to 0.0809 gram. Calculate the molecular mass of the gas. খুবই সোজা প্রবলেম, একই রকম ভাবে বলছে কোন একটা গ্যাস আছে, সেই গ্যাসের ভর বলে দিচ্ছে, সেই গ্যাসের আয়তন বলছে 750 ml হচ্ছে কোন একটা গ্যাস আছে তার আয়তন। সেই গ্যাসটাকে কালেক্ট করা হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, মানে গ্যাসটার টেম্পারেচার বলে দিচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 অ্যাড করে দিলে হবে 298 কেলভিন। সেই গ্যাসটার প্রেসারও বলে দিচ্ছে 716.2 মিলিমিটার মার্কারির প্রেসার, 716.2 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ, গ্যাসটার প্রেসার এটাও বলে দিচ্ছে। আর ওই গ্যাসটার ভরও বলে দিচ্ছে, মাস বা ভরও বলে দিচ্ছে 0.809 গ্রাম। গ্যাসটার মলিকুলার ওয়েট বা আণবিক ভর বের করতে বলেছে। এখানে কোন ফর্মুলা ইউজ হবে? এখানে আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT ইউজ হবে। PV = nRT আদর্শ গ্যাসের সমীকরণে Pটা হচ্ছে গ্যাসের মাস, Pটা হচ্ছে গ্যাসের প্রেসার বলে দেওয়া আছে, Vটা হচ্ছে গ্যাসের ভলিউম বলে দেওয়া আছে, মোল সংখ্যা বলে দেওয়া নেই, বাট মোলের ফর্মুলা আমরা জানি প্রদত্ত ভর বাই আণবিক ভর, তার মধ্যে প্রদত্ত ভরটা বলে দেওয়া আছে। R এর ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হবে, T এর ভ্যালুও বলে দেওয়া আছে। ঠিক আছে, সবই বলে দেওয়া আছে। তাহলে এটাকে লিটার নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, এটা মিলিমিটার মার্কারিতে আছে, মিলিমিটার মার্কারিতে আছে, এটা ml এ আছে, তাহলে আরটা বসবে হচ্ছে ml এন্ড মিলিমিটার মার্কারিতে আছে। তাহলে আর এর যে ভ্যালুটা আমরা পুট করব, আর এর কোন ভ্যালুটা পুট করব? 0.082 লিটার অ্যাটমসফিয়ার তো পুট করা যাবে না, কারণ এটা মিলিমিটার মার্কারিতে আছে। তাহলে আমাদের আর এর পুট করতে হবে জুলের ভ্যালুটা। জুল হচ্ছে তোমার, জুলের ভ্যালুটা হচ্ছে কত? 8.314, তাই তো? আরে সেই ভ্যালুটাই পুট করতে হবে। তাহলে এখানে আগে ফর্মুলাটা দেখে নি। আচ্ছা, মোল কি? মোল হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর, এটাই হচ্ছে মোল। এর মধ্যে আণবিক ভরটাই বের করতে বলেছে, প্রদত্ত ভর কিন্তু দিয়ে দেওয়া আছে। তাহলে PV = প্রদত্ত ভর W, আচ্ছা W না M বলছি, W না করে ওখানেও তো M ই বলেছে, আমরা M বলছি, M বাই মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েটটাই এখানে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে প্রদত্ত ভর, আচ্ছা তাহলে দাঁড়াচ্ছে PV = প্রদত্ত ভর বাই আণবিক ভর, যেটা কিনা মোল ইনটু RT। তাহলে মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট হচ্ছে mRT বাই PV, mRT বাই PV, এটাই হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট, যেটা কিনা আণবিক ভর, যেটা কিনা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, বেশ। ওকে, তাহলে এখানে এখন কি করতে হবে? দেখো এখানে এবার আমাদের আর এর ভ্যালুটা ঠিক করতে হবে। আর এর ভ্যালুটা ঠিক করার জন্য আমাদের প্রেসার, এটা কি অ্যাটমসফিয়ার ইউনিটে আছে? নেই। ভলিউমটা কি লিটারে আছে? লিটারে নিয়েছে জায়গায় 0.75 লিটার, ভলিউম লিটারে চলে গেল। এখন এই প্রেসারটাকে নিয়ে আসতে হবে অ্যাটমসফিয়ার ইউনিটে। আমরা জানি এমনিতে 1 অ্যাটমসফিয়ার মানে 760, 1 অ্যাটমসফিয়ার মানে 760। তাহলে বলতে পারি 760 মিলিমিটার অফ পারদস্তম্ভ মানে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 716.2 মিলিমিটার পারদস্তম্ভ মানে 716.2 বাই 760 অ্যাটমসফিয়ার। তাহলে আর এর ভ্যালু কত হবে? লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর এর এই ভ্যালুটা পুট করতে পারবো। এবারে সমস্ত ভ্যালুগুলো আমরা পুট করছি। প্রদত্ত ভর হচ্ছে 0.809, আর হচ্ছে 0.082, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন বাই প্রেসার এখন কত পুট হবে? প্রেসার কিন্তু 716 নয়, 716.2 বাই 760 অ্যাটমসফিয়ার ইউনিটে। ভলিউম হচ্ছে 0.75, ভলিউম হচ্ছে 0.75। অনেকেরই মাথা ঘুরে গেছে আমি জানি, কিন্তু আমিও হেল্পলেস, আমারও কিছু করার নেই। ডেটা যেরকম আসবে সেরকমই প্রবলেম তোমাকে সলভ করতে হবে। ইজি ডেটা পেয়ে গেলে ভালো। তোমরা নিট যেই অ্যাসপিরেন্ট, তোমাদের তো ক্যালকুলেশনে গ্রিপ তো লাগবেই, ক্যালকুলেশন ছাড়া কেমন করে হবে? সো জটিল ক্যালকুলেশন দেখলে ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে ধরে ধরে এই সমস্ত জটিল ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে।
জটিল ক্যালকুলেশন দেখে ঘাবড়ে গেলে তুমি কিন্তু একটা অঙ্ক করতে পারবে না, এই চ্যাপ্টার থেকে কিন্তু মেইনলি অঙ্কই আসবে। তাই জটিল ক্যালকুলেশন দেখে অযথা ঘাবড়ে যেও না, এটাই আমার অনুরোধ থাকবে। সো চলো আমরা একটু ক্যালকুলেটরে হেল্প নিয়ে নিচ্ছি। 716.2 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.75, that is 0.706 নিচের পার্টটা দাঁড়াচ্ছে। আচ্ছা উপরের পার্টটা দেখে নিচ্ছি তাহলে। উপরের পার্টটা দেখে নি 0.809 ইন্টু 0.082 ইন্টু 298 পুরোটা ডিভাইডেড বাই পয়েন্ট কত এলো এটা দাঁড়াও দেখছি। তো এই ক্যালকুলেশনটা পুরোটা করলে দেখবে আসবে 27.98 সামথিং এরকম আসবে, যেটা কিনা আমাদের আনসার হতে চলেছে। পুরো ক্যালকুলেশনটা করবে। জটিল রাশির ক্যালকুলেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি ক্যালকুলেটরের সুবিধা থাকলে এটা কোনো ব্যাপারে ছিল না। ক্যালকুলেটরের সুবিধা এটাকে অনেকটা ইজি করে দিত, বাট ক্যালকুলেটরের সুবিধা না তো বোর্ডস এর এক্সামে পাবে, সেমিস্টার 1 এ পাবে, না তুমি কম্পিটিটিভে পাবে। সো কম্পিটিটিভে যদি জেই নিট এই সমস্ত ফেস করো, কম্পিটিটিভকে ফেস করতে গেলে ক্যালকুলেশনের সুবিধা তুমি পাবে না, নিজে থেকেই করতে হবে, বোর্ডেও এখন পাবে না। সো ইভেন সিবিএসসি বোর্ড এই সমস্ত বোর্ডে এমনি ক্যালকুলেটরের কোনো সুবিধা পাওয়া যায় না। তাই ক্যালকুলেশন, জটিল ক্যালকুলেশনকে ভালো করে রপ্ত করার জন্য তোমাকে অবশ্যই জটিল ক্যালকুলেশন রপ্ত করার জন্য তোমাকে কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10 তার পাটিগণিতে ভালো রকম গ্রিপ নিয়ে আসতেই হবে। পাটিগণিতে গ্রিপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় যে তুমি প্রপারলি অঙ্কটা নামাতে পারবে। আর অঙ্ক নামাতে না পারলে কোনো চান্সই নেই। অঙ্কগুলো নামাতে হবে, জটিল ডেটা আসবেই, দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ আসবেই, কোনো সম্ভাবনা নেই কিছু করবার। চলো পরেরটা দেখে নিচ্ছি। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে বলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাসের সমীকরণ। যখনই আমি দেখলাম যে প্রেসার, টেম্পারেচার, ভলিউম এগুলো সব দেওয়া আছে, আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করলাম এবং প্রবলেমটা করে ফেললাম। চলো পরেরটা দেখছি কি বলছে। দেখছি 0.05 গ্রাম অফ আ গ্যাস এট 750 মিলিমিটার প্রেসার। আচ্ছা গ্যাসের প্রেসার এগেন বলে দিয়েছে 750 মিলিমিটার অফ মার্কিউরি, মানে 750 বাই 760 অ্যাটমসফিয়ার। একটু আগে আমরা করেছিলাম, দেখলাম। গ্যাসের ভলিউম কি বলে দিয়েছে? হ্যাঁ বলে দিয়েছে 46.5 ml, মানেই হচ্ছে 0.465 লিটার। গ্যাসের টেম্পারেচার কি বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে নিয়ে গেলে 298 কেলভিন, সবই বলে দিয়েছে। গ্যাসের মাসও বলে দিয়েছে 0.05 গ্রাম, সবই বলে দিয়েছে। আমরা একইভাবে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করব, আর এর কোন ভ্যালু পুট করতে হবে সেটাও বলে দিয়েছে। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন একদম আগেরটার মতনই সিম্পল অঙ্ক। এনআরটি ইকুয়েশন আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করলাম। এখান থেকে আমরা দেখলাম মলিকুলার ওয়েট বেরোয় কেমন করে। মলিকুলার ওয়েট বেরোনোর জন্য এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে, তাই তো, ভর ইন্টু আর ইন্টু টি বাই পিভি। তো সেটাই ইউজ করছি, ভর ইন্টু আর টি বাই পিভি। ভ্যালুগুলো পুট করে দাও, আনসার বেরিয়ে যাবে। এম হচ্ছে 0.05 ইন্টু আর হচ্ছে 0.082 ইন্টু টি হচ্ছে 298 বাই পি হচ্ছে 750 বাই 760 ইন্টু ভি হচ্ছে 0.465। আনসার ভ্যালু পুট করবে, আনসার বের হয়ে যাবে। ভ্যালুগুলো পুট করতে হবে, ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেট করতে হবে। অবশ্যই হ্যাঁ ক্যালকুলেশন করতেই হবে নিজেকে, এবং সেই ক্যালকুলেশন করে জটিল রাশির অঙ্ক বলে ভয় পেলে চলবে না। অঙ্ক প্র্যাকটিস করো। নিশ্চয়ই বুঝতে পারছো ফার্স্ট সেমিস্টারের ক্লাসের মাধ্যমে, এই ফার্স্ট ক্লাসের মাধ্যমে, অঙ্কের ক্লাসের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছো খালি ফর্মুলা বেসটাই যথেষ্ট নয়। তোমার হয়তো ধারণা আছে খালি ফর্মুলাগুলো জানা আছে ব্যাস হয়ে যাবে, না, অঙ্কের প্র্যাকটিস জরুরি। নিশ্চয়ই নিউমেরিক্যাল গুলো সলভ করার মাধ্যমে তুমি এটা বুঝে গেছো, অঙ্কের প্র্যাকটিস জরুরি। অঙ্কের প্র্যাকটিস ছাড়া কোনো সম্ভাবনা নেই। তাই প্রমিস করো আমাকে, যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে টিকে থেকে ভিডিওটা দেখলাম। আমি জানি মাঝখানে আজকের ভিডিওতে অনেকে ছেড়ে চলে যাবে মাঝখানে, আমি এটা জানি,
কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত টিকে থেকে ভিডিওটা দেখো, কনগ্রাচুলেশনস ফার্স্ট অফ অল, তুমি ধৈর্য নিয়ে সমস্ত অঙ্কগুলো ধরে ধরে করেছো এবং দেখেছো এবং নিশ্চয়ই এটা বুঝে গেছো যে অঙ্কের প্র্যাকটিস জরুরি। তাই কমেন্ট করে এটাও জানাও, হ্যাঁ স্যার অঙ্কের প্র্যাকটিস করব, অঙ্কের প্র্যাকটিস করব, ম্যাথ প্র্যাকটিস, এটা কমেন্ট করে জানাও। হ্যাঁ স্যার অঙ্কের ম্যাথের 6 7 8 9 10 এই ম্যাথের প্র্যাকটিস করবে। আমি জানি তুমি করে নিতে পারবে, কারণ আমি জানি তুমি সোমস ক্লাসরুমের স্টুডেন্ট, আর সোমস ক্লাসরুমের স্টুডেন্ট অঙ্কে নিশ্চয়ই দারুণ, অঙ্কে নিশ্চয়ই তারা দারুণ, তারা সোমনাথ স্যারের স্টুডেন্ট, আর সোমনাথ স্যারের স্টুডেন্টস কখনোই অঙ্কে খারাপ হতে পারে না। তাই সোমস ক্লাসরুমে যেহেতু তুমি স্টুডেন্টস, অবশ্যই তুমি অঙ্কটা গ্রিপে নিয়ে আসতে পারবে। প্র্যাকটিসটা লাগবে, তোমার সবই জানা, ঐকিক নিয়ম থেকে শুরু করে জটিল রাশির গুণ ভাগ যোগ বিয়োগ, দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ, সিঁড়ি ভাঙা অঙ্ক, বর্গমূল ঘনমূল সবই তুমি জানো, সমস্ত পদ্ধতি তোমার জানা, শুধু প্র্যাকটিসটা চাই। তাই ম্যাথ প্র্যাকটিস কমেন্ট করো যদি তোমার মাথায় ঢুকে গিয়ে থাকে যে এই সমস্ত অঙ্ক করতে গেলে আমাকে ম্যাথের প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে তোমার সঙ্গে আরো একটা নিউমেরিক্যালের ক্লাসে। এখন এই চ্যাপ্টারের উপরে আরো একটা বা দুটো ক্লাস হয়তো নিউমেরিক্যাল আসবে, যাতে নিউমেরিক্যালের অ্যাপ্রোচের মাধ্যমে তোমাকে সমস্ত কনসেপ্টগুলো রিভিশন করিয়ে দেওয়া যায়। তাই দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস এন্ড ফলো করতে থাকো। চলো টাটা, বাই বাই।